অন্যান্য ছুটির দিনগুলোর মতোই আজও আমি আর কিশোরী এসে পৌঁছলাম মঠ লেনে। আমাদের ঠাকুরমশাই মানে এক সময়ের নাম করা জ্যোতিষী শ্রীযুক্ত তারানাথ চক্রবর্তীর বাড়ি। না না, কোনো জ্যোতিষ চর্চার বা সহজ ভাষায় হাত দেখানোর জন্য আমরা সেখানে আসিনি। আমরা আসলে আসি ঠাকুরমশাইয়ের সঙ্গে গল্প করার জন্য। এমনিতে আগে যখন ওনার অনেক পসার ছিল তখন ওনার বাড়িতে লোকের ভিড় লেগে থাকতো, কিন্তু এখন সময় এবং পরিস্থিতি দুটোই বদলে গেছে। তাই এখন প্রগতিশীল চিন্তাধারায় বিশ্বাসী মানুষজন এই সমস্ত হাত দেখানো বা কুষ্টি বিচারের উপর অতটা ভরসা করে না। ফলত তারানাথ চক্রবর্তীর কাছেও এখন মানুষজনের আসা যাওয়া অনেকটাই কমে গেছে। আর উনি যেহেতু কথা বলতে খুব ভালোবাসেন, তাই আমরা এখন এলে আমাদের সাথে কথা বলে, মানে ওনার অতীত জীবনের নানা অত্যাশ্চর্য অলৌকিক ঘটনার গল্প বলে উনি মনে বেশ আনন্দ পান। তবে আমাদের এখানে আসার জন্য অন্য আর একটা স্বার্থও আছে, সেটা আমাদের তরফ থেকে। আমাদের ঠাকুরমশাইয়ের জীবনে ঘটা ঘটনাগুলো শুনতে বেশ ভালো লাগে, আর সেই কারণেই এখন আমাদের এই ছুটির দিনগুলো এখানে আসা আর ঠাকুরমশাইয়ের থেকে ওনার জীবনের গল্প শোনা কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। যদি কোনো কারণে কোনো ছুটির দিনে আমরা আসতে না পারি তাহলে যেন নিজেদেরই কেমন খারাপ লাগে। সারা সপ্তাহে একটা কৌতূহল আমাদের মধ্যে কাজ করে যে সেই সপ্তাহে কোন গল্প শুনবো সেই ব্যাপারে। আর আজ আমরা যখন আসছিলাম তখন তো আগে থাকতে সিদ্ধান্ত নেওয়াই ছিল আজ আমরা কি গল্প শুনবো, তাই আমাদের আসার তাগিদও ছিল অনেক বেশি। আগের দিন অন্য একটা প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করেই দশমহাবিদ্যার অন্যতম দেবী দেবী মাতঙ্গীর কথা ওঠে, কিন্তু সেদিন সময় ছিল না বিস্তারিত গল্পটা শোনার। সেই কারণেই ঠাকুরমশাই বলেছিলেন, বুঝলে বিভূতি, আজকের মতো এখানেই থাক। বেলা ইতিমধ্যেই অনেক হলো, তোমাদের বাড়ি ফিরে স্নান টান করতে দেরি হয়ে যাবে। কিন্তু ঠাকুরমশাই, আপনি আগে একবার আমাদের মা মাতঙ্গীর গল্প বলেছিলেন, সেই প্রতাপগড় জমিদার বাড়িতে জমিদার নারায়ণ সিংহ রায়ের জামাতার ঘটনাটা। আমাদের আজও সে গল্প মনে পড়লে গায়ে কাঁটা দেয়। তাই আর একটা মা মাতঙ্গীর গল্প শোনার সুযোগ পেয়েও শুধুমাত্র সময়ের অভাবে আমাদের চলে যেতে হচ্ছে, তাই মনটা বড় খারাপ লাগছে। ঠিক আছে, এই সপ্তাহের মাঝখানে তো একদিন সরকারি ছুটি আছে, তোমরা বরং সেই দিন চলে এসো। আমি তোমাদের মাতঙ্গীর গল্পটা বলবো না হয়, কেমন? সেই দিন সময়ের অভাবে আমাদের চলে আসতে হলেও আজ আমরা তাই প্রথম থেকেই জানতাম ঠাকুরমশাই আজ আমাদের মা মাতঙ্গীর সম্পর্কিত কোনো একটা রোমহর্ষক ঘটনার কথা বলবেন। সেই মতো মানসিক প্রস্তুতি নিয়েও এসেছিলাম, আর হাতে সময়ও। আসার পথে বিভু ময়রার দোকান থেকে কিছু গরম গরম ভাজা জিলিপি আর কচুরি নিয়ে চলে আসি। সেগুলো এনে চারির হাতে দিয়ে ঠাকুরমশাইয়ের ঘরে ঢুকতেই দেখলাম উনি ওনার তক্তপোষের ঠিক কোণাটায় একটা পায়ের ওপর আর একটা পা ভাঁজ করে বসে রয়েছেন। তবে ওনার চোখে মুখে বেশ চিন্তার ছাপ। আমরা অবাক হয়ে গিয়ে বললাম, কি ব্যাপার ঠাকুরমশাই, কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে রাতে ঘুমোননি, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিকই আছে। আসলে গতদিন তোমাদের বলেছিলাম যে আজ তোমরা আসলে দেবী মাতঙ্গীর গল্পটা বলবো। ওই যে সুন্দরনগর জমিদার বাড়ির পূর্বতন জমিদার সূর্যপ্রতাপ রায়চৌধুরী মশাইয়ের গল্পটা। আর সেই মতোই গতকাল রাত্রে ভাবছিলাম যখন, তখনই হঠাৎ করে ওনার একটা চিঠি হাতে পেলাম। সকালেই পোস্টম্যান এসে চারির হাতে দিয়ে গিয়েছিল। চারি নানা কাজে আমায় দিতে ভুলে যায়। তারপর সন্ধে হয়ে গেলে চারি খেয়াল করে, আর তখনই আমাকে চিঠিটা এনে হাতে দেয়। আর সারা রাত সেই সব নিয়ে ভাবতে ভাবতেই আর ঘুম এলো না, বুঝলে। কিন্তু কিসের চিঠি ঠাকুরমশাই? সেরকম দরকারি কিছু নাকি? আরে না না, দরকারি কিছু নয়, এমনি আমি কেমন আছি জানার জন্য উনি চিঠি লিখেছেন। আসলে ওনারও এখন অনেক বয়স হয়েছে তো, পুরনো দিনে যে সমস্ত মানুষদের সঙ্গে পরিচয় ছিল তাদের একটু খোঁজপত্র পেলে ভালো লাগে, এই আর কি। তা জানো তো, উনি মাঝে মাঝে আমাকে চিঠি লেখেন। আমারও নিজে থেকে ওনাকে চিঠি না লেখা হলেও উনি লিখলে তার উত্তর কিন্তু আমি দিই। ঠিক করেছি আগামীকালই
সূর্যপ্রতাপ বাবুর চিঠির একটা উত্তর লিখে পোস্ট করে দেব। আর আজ যে তোমাদের গল্পটা বলবো সে কথাও আমি চিঠিতে লিখব। তোমাদের কথা লিখলে সূর্যপ্রতাপ বাবু মনে মনে খুশি হবেন। আসলে মানুষটা মনের দিক থেকে অনেক বড়, কিন্তু পারিবারিক অভিশাপের কারণে নিজের চোখের সামনে নিজের জমিদারিটাকে ধ্বংস হয়ে যেতে দেখলেন, অথচ কিছু করেই পতন আটকাতে পারলেন না। এখন সম্পূর্ণ একাকী কলকাতায় একটা বাড়ি ভাড়া নিয়ে থাকেন। শুনেছি উনি ওনার নিজের জমিদারি এলাকায় আর যানও না। কেন ঠাকুরমশাই, কি হয়েছিল ওনার সঙ্গে? সেই কথা আজ বলবো বলেই তো তোমাদের ডেকেছি। সূর্যপ্রতাপ বাবুর সঙ্গে আমার পরিচয় আজ থেকে বছর 30 আগে। তবে পরিচয়ের মাধ্যম ছিল বেনি মাধব নামে একজন ভদ্রলোক, যিনি কলকাতার বড় বাজারে একটা বড় দোকানের কর্মচারী ছিলেন। তার সঙ্গেই পরিচয় ছিল এই জমিদার সূর্যপ্রতাপ বসুর। এই বেনি মাধবের থেকে আমার ঠিকানা নিয়ে একদিন উনি আমায় চিঠি লেখেন, যত তাড়াতাড়ি সম্ভব ওনার বাড়িতে যাবার জন্য। চিঠিতে বিস্তারিত কিছু লেখা না থাকলেও শুধু এইটুকু লিখেছিলেন উনি নাকি ভীষণ বিপদে পড়েছেন, আর বেনি মাধবের থেকে আমার ব্যাপারে যতটুকু শুনেছেন তাতে ওনার বিশ্বাস আমি ওনাকে সেই সংকটের পরিস্থিতিতে সাহায্য করতে পারব। তাই উনি নাকি অনেক আশা নিয়ে আমাকে চিঠিটা লিখেছেন। আর আমি এদিকে কি করি, ঠিক মতো খোঁজ খবর নেওয়ার জন্যে একবার বেনি মাধবের বাড়ি গিয়ে ওর সাথে দেখা করলাম। আর সেই চিঠিটা দেখিয়ে সূর্যপ্রতাপ বাবুর কথা জিজ্ঞেস করায় বেনি মাধব আমাকে বলল, দেখুন তারানাথ বাবু, আমি জমিদার সূর্যপ্রতাপ রায়চৌধুরী মশাইকে যতদূর চিনি তাতে মানুষটা খুব উঁচু মনের এবং পরোপকারী বলেই মনে হয়। তবে কয়েকদিন আগে ওনার ম্যানেজার রতনলাল বাবু আমার দোকানে এসেছিলেন। উনি কথায় কথায় বললেন জমিদার বাবু নাকি কোনো কারণে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। কারণ জিজ্ঞাসা করায় বললেন ওনার পারিবারিক নাকি কোনো একটা অভিশাপ অনেকদিন পর আবার হঠাৎ করে ক্রিয়াশীল হয়ে উঠেছে, আর সেই কারণেই জমিদার বাবু আপনার সাহায্য চান। এই রতনলাল বাবুই আমার থেকে আপনার ঠিকানাটা নিয়ে গেছেন জমিদার বাবুকে দেবেন বলে। তবে এর থেকে বেশি কিছু উনি বলেননি। আর আমি এটুকু আপনাকে বলতে পারি, জমিদার সূর্যপ্রতাপ বাবু বা ওনার ম্যানেজার রতনবাবু কেউই অসৎ লোক নন। নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েই আপনার শরণাপন্ন হওয়ার প্রয়োজন অনুভব করেছেন। আপনি ওনাদের সাহায্য করতেই পারেন। ব্যাস আর কি। বেনি মাধবের কাছ থেকে জমিদার বাবু মানুষটা সৎ জানতে পারার পর আর তাকে সাহায্য না করে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকব, সে বাবু আমার দ্বারা হতো না। সেই কারণেই আমি পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম চিঠিতে লেখা ঠিকানা অনুসারে সুন্দরনগরের উদ্দেশ্যে। সুন্দরনগর বাজার চকে পৌঁছাতেই আমার বেলা গড়িয়ে গেলে পথেই একটা খাবারের দোকানে দুটো ভাত আর ডাল খেয়ে নিলাম। বাজার চক থেকে জমিদার বাড়ি প্রায় মাইল 3 রাস্তা। একটা রিক্সা ভাড়া করে আমি যখন জমিদার বাড়ির দিকে রওনা দিলাম তখন পশ্চিম আকাশে হালকা মেঘ ধরেছে। বলতে পারো সেই মেঘের কারণেই ওই রাস্তাটা হেঁটে না গিয়ে রিক্সায় ওঠার সিদ্ধান্ত নিই। আর এই সুযোগে প্রায় 5 টাকা রিক্সা ভাড়া বেশি নিলেও বুঝলাম সেই সব নিয়ে ভেবে বিশেষ লাভ হবে না। তবে এই রিক্সা চালক ছোকরা জোরে জোরে প্যাডেল টেনে আমাকে জমিদার বাড়িতে পৌঁছে দিলে। সেখানে প্রথম আমার সাথে দেখা হয় রতনলাল বাবুর সাথে। রতনলাল বাবুই আমাকে নিয়ে যান জমিদার বাবুর ঘরে। আমি ঘরে ঢুকে ওনাকে প্রণাম জানাতেই উনি নিজে এগিয়ে এসে আমার দুটো হাত ধরে টেনে নিয়ে গেলেন। তারপর সামান্য অভিবাদন করে উনি ওনার সমস্যার ব্যাপারে বিস্তারিত আমাকে জানান। তবে এত বড় জমিদার বাড়ির ইতিহাস তো কিছু কম নয়। জমিদার সূর্যপ্রতাপ বসু প্রথমেই পরিবারের মধ্যে শুধুমাত্র ওনার সমস্যার কথা না বলে ওনাদের পারিবারিক ইতিহাস এক এক করে বলতে লাগলেন। ওনার পূর্বপুরুষদের সম্পর্কে
আর ওনার জ্যাঠামশাই শ্রীযুক্ত অমলেন্দু রায়চৌধুরী মশাইয়ের ভারতবর্ষের জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার কথা শুনে আমি বুঝলাম ওনাদের পারিবারিক ঐতিহ্য বরাবরই বেশ সমৃদ্ধ। তবে সবকিছু ঠিকঠাক হলেও ওদের পরিবারের একজন, যিনি ছিলেন জমিদার বাবুর নিজের পিতামহ, তার সম্পর্কে জমিদার বাবুকে একেবারেই উচ্চ ধারণা পোষণ করতে দেখলাম না। ঠাকুরমশাই, আপনাকে যখন সম্পূর্ণ ব্যাপারটা আগেই বলেছি, তখন আর এটুকুই বা লুকোবো কেন? সত্যি কথা বলতে কি, আমার জ্যাঠাইমা মানে বিজয়া সুন্দরী দেবীকে পুত্রবধূ হিসেবে আমাদের বাড়িতে নিয়ে আসাটা যত না বেশি দুটি পরিবারের মধ্যে আত্মীয়তা স্থাপনের প্রচেষ্টা ছিল, তার থেকে অনেক বেশি ছিল নিজেদের আর্থিক অবস্থাটা কিছুটা সংশোধনের প্রচেষ্টা করা। আপনি তো জানেনই, এই মুহূর্তে জমিদারির থেকে আয়পত্র একেবারেই কমে গেছে। আমাদের এখনকার প্রজন্ম, মানে এই ধরুন আমি বা আমার ভাই চন্দ্রপ্রতাপ, এই কারণেই জমিদারের উপরে আস্থা না রেখে নিজেদের পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেছিল। কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্ম সেভাবে ভাবত না। শুনেছি আমার পিতামহ শ্রীযুক্ত মৃগাঙ্ক শেখর রায়চৌধুরী মশাই, তিনি নাকি অত্যন্ত দাম্ভিক এবং অহংকারী মনোবৃত্তির মানুষ ছিলেন। আর তার সময়ই এমন একটা ঘটনা ঘটে গেল, যার জন্য আমরা আজও তার ফল ভোগ করে চলেছি। আপনার হয়তো মনে হচ্ছে নিজের পিতামহ সম্পর্কে আমি এরকম কথা কেন বলছি, কিন্তু এটাই ভীষণ বাস্তব। আমার মনে হচ্ছে আপনার বয়স অল্প, আপনারা অনেক বেশি প্রগতিশীল এবং যুক্তিবাদী। আমাদের পূর্বপুরুষদের অনেক কিছু ধ্যান ধারণায় আজকের প্রজন্ম সঠিকভাবে মেনে নিতে পারে না। তাই হয়তো আপনি আপনার পিতামহের আচরণের ব্যাপারে কিছুটা অসন্তুষ্ট। হ্যাঁ ঠাকুরমশাই, একদম ঠিক বলেছেন। আসলে আমাদের পরিবারের বেশ কিছু ইতিহাস আছে তো, যেগুলো আজও আমি বা ভাই কেউই মেনে নিতে পারি না। আমি নিশ্চিত এই সিদ্ধান্তগুলো সর্বৈব ভুল ছিল। আমার জেঠিমা বিজয়া সুন্দরী দেবীকে আমাদের বাড়িতে বিবাহ দিয়ে আনা সেই রকমই একটা সিদ্ধান্ত, এবং যেটা করেছিলেন আমার পিতামহ। আচ্ছা, আপনি উত্তেজিত হবেন না। আপনি শান্ত মনে ব্যাপারটা কি ঘটেছিল সেইটা আমাকে বলুন। আসলে আমার জ্যাঠামশাই শ্রীযুক্ত অমলেন্দু রায়চৌধুরী মশাই ছিলেন আদ্যন্ত একজন দেশপ্রেমিক। তখন গোটা দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের ঝড়। ইংরেজ শাসনের হাত থেকে ভারত মাতাকে রক্ষা করার জন্য দেশের আপামর যুবক যুবতীরা নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত। আমি আমার বাবার কাছে শুনেছি, সেই স্বদেশী আন্দোলনের ঢেউয়ে আমার জ্যাঠামশাই একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। প্রথম দিকে তিনি কিছু ভ্রান্ত ধারণায় বিশ্বাসী হলেও পরবর্তীকালে উপলব্ধি করেন যে সশস্ত্র আন্দোলন ছাড়া ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা সম্ভব নয়। আর তার এই মতের পরিবর্তন ওখানকার নীলকুটির সাহেবদের কাছে একটা অভিশাপ হয়ে দাঁড়ায়। আমার জ্যাঠামশাই ছোটবেলা থেকেই শরীরচর্চা এবং লাঠি খেলায় পারদর্শী ছিলেন। ফলে তার নেতৃত্বে প্রতাপগড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ইংরেজ বিরোধী সশস্ত্র আন্দোলন একটা আলাদা মাত্রা পায়। শেষ পর্যন্ত ইংরেজ সাহেবদের কাছে আমার জ্যাঠামশাইকে তার পদ থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত আবশ্যক হয়ে পড়ে। ঠিক এই পরিস্থিতিতেই আসরে নামেন আমার দাদু মৃগাঙ্ক শেখর। লাট সাহেব উপাধি পাওয়ার জন্য তিনি আগে থাকতেই ইংরেজ সাহেবদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। ফলে তারই জ্যেষ্ঠ পুত্র অমলেন্দু রায়চৌধুরী ইংরেজ শাসনকে সমূলে উৎখাত করার জন্য এত সক্রিয় ভূমিকা নিয়েছে। একথা জানার পর আমার পিতামহের মান সম্মান একেবারে ধুলোই মিশে যায়। বাড়িতে এসে জ্যাঠামশাইয়ের উপরে ভয়ঙ্কর ক্রোধ বর্ষণ করলেও উনি জ্যাঠামশাইকে কখনোই তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারলেন না। এদিকে উনি ততক্ষণে কুঠির ইংরেজ সাহেবকে কথা দিয়ে এসেছেন যে তার সন্তান আর কোনোভাবে ইংরেজদের আর কোনো ক্ষতি করবে না। এদিকে আবার জ্যাঠামশাই তার কথা শুনে চলতে সম্পূর্ণ নারাজ হলেন। ফলে আবার পিতামহ পড়লেন শাঁখের করাতের অবস্থায়। একদিকে নীলকুটির ইংরেজ সাহেবদের সঙ্গে উনি বচসাই জড়াতে চাইছিলেন না, অন্যদিকে বাড়ির মধ্যে আমার জ্যাঠামশাইয়ের অসামান্য ব্যক্তিত্বের কারণে তাকে ইংরেজ শাসকের পায়ের কাছে নতজানু করতে পারছেন না। এমত অবস্থায়
ওনার কোনো এক পরিচিতের কথায় আমার পিতামহ ঠিক করেন যে জ্যাঠামশাইয়ের বিবাহ দেওয়াটা প্রয়োজন। একমাত্র নাকি বিবাহ হয়ে গেলেই আমার জ্যাঠামশাই সংসারমুখী হবেন। আসলে আমার পিতামহ ছিলেন অত্যন্ত একরোখা এবং জেদি স্বভাবের। ওনার অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ কয়েকজন মানুষ ছাড়া আর কারোর কথাই উনি শুনতেন না। তাই তাদেরই কেউ এই পরামর্শ ওনাকে দেওয়ায় উনি যেন হঠাৎ করেই ওনার এই সমস্যার সমাধান উনি পেয়ে গেলেন। আর তখনই উনি ঘোষণা করলেন, তোমরা এক কাজ করো, অমলেন্দুর জন্য একটা পাত্রী দেখা শুরু করো যেখান থেকে পারো। সামনের পূর্ণিমার মধ্যে আমি অমলেন্দুর বিয়ে দিতে চাই। এদিকে পূর্ণিমা তখন আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু সকলেই জানত জমিদার মৃগাঙ্ক শেখর বাবু যখন একবার মুখে বলে দিয়েছেন তখন সে কথার আর কোনো রকম কোনো হেরফের হবে না। আর আমার জ্যাঠামশাইকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে ওনার জন্য পাত্রী খোঁজা চলতে থাকলো। আর কিছুটা দূরের একটা পরিবারের থেকে একটা সম্বন্ধ এলো বটে, কিন্তু পাত্রীর বাবার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে পণ বাবদ একটা কানা করিও তিনি আমার দাদুকে দিতে পারবেন না। আর পরিস্থিতির বিচারে আমার দাদু সেই সমঝোতা করলেন। যদিও ওনার মনে পণ বাবদ পাওনা টাকার প্রতি একটা অসীম লোভ ছিল, তবুও আমার জ্যাঠামশাইকে ইংরেজ সরকারের বিরুদ্ধাচরণ করার থেকে নিরস্ত্র করতে এই মুহূর্তে আর কোনো উপায় ছিল না। ফলে পরিবারের চরম চাপাচাপিতে আমার দাদুর কথা মতো দুদিন পরের পূর্ণিমায় আমার জ্যাঠামশাই শ্রীযুক্ত অমলেন্দু রায়চৌধুরীর বিয়ে হয়ে গেল। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে সেই বিয়ে একেবারেই সুখের হয়নি। দেখুন, আমি যে সময়ের কথা বলছি তখনও কিন্তু আমি জন্মাইনি। আমার বাবার থেকে অনেক পরে গল্পের মতো সব শুনেছি। আর জন্মাবই বা কোত্থেকে? আমার বাবার বয়স তখন বড়জোর ওই 20। তার বিয়ের আরও 5 বছর পর আমার বাবার বিবাহ হয়েছিল। তবে বুঝলেন ঠাকুরমশাই, সে সময় এরকম ইচ্ছার বিরুদ্ধে বিয়ে অনেক ঘটত। তাই আমার জ্যাঠামশাইয়ের বিবাহটাও এই রকমভাবেই একটা চিরাচরিত পরিচিত ঘটনার মতোই একটা। কিন্তু এই ফলাফল যে কতটা সুদূরপ্রসারী হতে চলেছে তা আমার পিতামহ আন্দাজও করতে পারেননি। উনি যে পরিকল্পনা করেছিলেন সেটা তো ফলপ্রসূ হয়নি, উল্টে তার ফল হয়েছিল সম্পূর্ণ বিপরীত। আমি ঠিক বুঝতে পারলাম না। যে জ্যাঠামশাইকে স্বাধীনতা সংগ্রাম বিমুখ করে আমার দাদু সংসারমুখী করতে চেয়েছিলেন, বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই আমার জ্যাঠামশাই আরও বিপুল উদ্যমে স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে ঝাঁপিয়ে পড়লেন। আর ওনার সেই অনুপ্রেরণা হলেন আমারই জ্যাঠাইমা বিজয়া সুন্দরী দেবী। তিনি অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে হলেও তার বাবা তাকে একেবারে লৌহ কঠিন মানসিকতায় বড় করেছিলেন। কোনো বিরূপ পরিস্থিতির মধ্যেই তিনি কখনো ভেঙে পড়তেন না। সবথেকে বড় কথা সেটা হলো আমার জ্যাঠাইমার জীবনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন আমার বাবার কুলগুরু শ্রীযুক্ত সচ্চিদানন্দ মহারাজ। এই সচ্চিদানন্দ মহারাজ কি তিনি, যিনি একজন অত্যন্ত বড় মাপের বিপ্লবী ছিলেন? এই বর্ধমান জেলায় সচ্চিদানন্দ মহারাজের স্বাধীনতা সংগ্রাম স্বর্ণাক্ষরে চিরদিন লেখা থাকবে। তিনিই ছিলেন আমার জ্যাঠাইমার বাবার গুরুদেব। জানেন ঠাকুরমশাই, আমার বাবা বলতেন পৃথিবীতে সবকিছুই নাকি একটা সংযোগ মাত্র। আমার দাদু যে পরিকল্পনা করেছিলেন বাস্তবে তা রূপায়িত না হলেও তিনি নিজের অজান্তেই আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে সচ্চিদানন্দ মহারাজের যোগসূত্র স্থাপনে সাহায্য করেছিলেন। আর সেই যোগসূত্রের কাজটা করেছিলেন আমার জ্যাঠাইমা। বিয়ের পরপর কিছুদিন চরম মানসিক অবসাদের মধ্যে কাটালেও একদিন রাত্রে শোনা যায় নাকি আমার জ্যাঠাইমা সরাসরি আমার জ্যাঠামশাইকে এই কথাটা বলেছিলেন। আর সচ্চিদানন্দ মহারাজের নাম শুনে আমার জ্যাঠামশাইয়ের মনের ভিতরে বিদ্যুতের স্ফুলিঙ্গ খেলে গেল। ক্রমে যোগাযোগ হয় জ্যাঠাইমার মাধ্যমে। আর তারপর থেকে ওনারই তত্ত্বাবধানে আমার জ্যাঠামশাই শুরু করেন কঠিন অনুশীলন। সাথে তো আমার জ্যাঠাইমা ছিলেনই। ওরা মহারাজের আদর্শ নিজেদের স্বপ্নে পরিণত করে আবার পূর্ণ বিক্রমে ঝাঁপিয়ে পড়েন আমার জ্যাঠামশাই। তবে এই ব্যাপারটা বাড়িতে জানাজানি হতে বেশি সময় নেয় না। আমার পিতামহের কাছে খবর পৌঁছয় জ্যাঠামশাই আবার স্বাধীনতা সংগ্রামের কাজে সক্রিয় রূপে অংশগ্রহণ করছেন।
আর সেই সঙ্গে তার সঙ্গে যে সচ্চিদানন্দ মহারাজের যোগাযোগ হয়েছে সে কথাও পিতামহের কানে পৌঁছায়। বছরখানেক নিশ্চিন্তে থাকলেও আবার যে সেই পুরনো বিপত্তি এতটা বড় আকার নিয়ে ফিরে আসবে তা আমার পিতামহ স্বপ্নেও ভাবেননি। এদিকে উনার তখন ইংরেজ সাহেবদের সঙ্গে দহরম মহরম একেবারে চরমে। খুব শিগগিরই তিনি ইংরেজ সাহেবদের থেকে রায় সাহেব উপাধিও পেতে চলেছেন। অথচ আমার জ্যাঠামশাইয়ের এই সক্রিয় অংশগ্রহণ তার স্বপ্নে যে জল ঢেলে দেবে তা বুঝতে বাকি থাকে না হীন মনোভাবাপন্ন মৃগাঙ্ক শেখরের। তিনি তখন কিছুতেই এই পরিস্থিতি তার হাতের বাইরে যেতে দিতে চান না। তবে এই পরিস্থিতিতে সবথেকে বড় বিপদে পড়ে যান আমার জ্যাঠাইমা বিজয়া সুন্দরী দেবী। জ্যাঠামশাই তার কাজে বাড়ির বাইরে থাকলেই জ্যাঠাইমার উপর শুরু হতো অকথ্য অত্যাচার। শোনা যায় আমার দাদু নাকি আমার জেঠিমার উপরে হাত পর্যন্ত তুলতেন। শয়তান ছেলে মেয়ে কোথাকার, আমার সংসারটাকে ভাঙতে এসেছিস? তোকে আমি বিয়ে দিয়ে এনেছিলাম আমার বড় খোকাকে ঘরে যাতে মন বসাতে পারি তার জন্য, আর তুই নিজে কিনা তাকে ডেকে নিয়ে গেছিস তোর ওই সন্ত্রাসবাদী ভণ্ড বাবাজিটার কাছে। বাবা বলতেন আমার দাদু তখন এতটাই প্রতিশোধ মনোভাবাপন্ন হয়ে উঠেছিলেন যে কোনো কথাই তিনি শুনতেন না। জ্যাঠাইমাকে দেখলেই সবসময় তিনি গালমন্দ শুরু করে দিতেন। জ্যাঠামশাই যতদিন বাড়িতে থাকতেন না ততদিন চলত এই অত্যাচার। আর জ্যাঠামশাই যখন বাড়িতে ফিরে আসতেন তখন তিনি একেবারে স্বাভাবিক ব্যবহার করতেন, যাতে করে জ্যাঠামশাই কিচ্ছু বুঝতে না পারেন। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। কিন্তু কোনোদিনই আমার জ্যাঠাইমা মুখ ফুটে আমার দাদুর উদ্দেশ্যে একটিও খারাপ কথা বলতেন না। শুধু যখন দাদু গুরুদেব সচ্চিদানন্দ মহারাজের ব্যাপারে কিছু খারাপ কথা বলতেন তখন উনি নিজের মধ্যে সমস্ত রাগটাকে দমন করতেন। সচ্চিদানন্দ মহারাজের পরিষ্কার নির্দেশ ছিল ওনার অনুগামীদের উদ্দেশ্যে, পারিবারিক নানা বাধা বিপত্তি সংগ্রামের কাজে আসবেই, কিন্তু সেগুলোকে কখনোই প্রাধান্য না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যাতে আমাদের দেশ মাতৃকার সেবা যথার্থ রূপে করা সম্ভব হয়। যদি পারিবারিক তুচ্ছ ঘটনা প্রবাহে নিজেদের জীবন আটকা পড়ে যায় তাহলে তো দেশের সেবা করা সম্ভব হবে না। আর সেই আদর্শের কথা মাথায় রেখেই আমার জ্যাঠাইমা তার উপরে হওয়া সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করতেন এবং বিপ্লবের কাজে বিরতি নিয়ে জ্যাঠামশাই যখন বাড়ি আসতেন তখন তাকে কিছুই বুঝতে দিতেন না, পাছে পারিবারিক কথা চিন্তা করে আমার জ্যাঠামশাইয়ের বিপ্লবের কাজ ব্যাহত হয়। তাই আচ্ছা, এই পারিবারিক অশান্তির কোনো আভাস আপনার জ্যাঠামশাই পাননি? হ্যাঁ, বাবা বলেছিলেন দিনে দিনে অযত্ন এবং অর্ধাহারে আমার জ্যাঠাইমার শরীর ক্রমশ ভেঙে পড়ছিল। চোখের তলায় রীতিমতো কালি পড়ে গিয়েছিল। প্রথম দিকটা আবার জ্যাঠামশাই না বুঝতে পারলেও শেষে উনি বুঝতে পেরেছিলেন যে আমার জ্যাঠাইমার সঙ্গে নিশ্চয়ই কিছু একটা ঘটছে যার কারণে ওনার শরীরটা ভেঙে পড়ছে। আর সেই প্রসঙ্গে উনি বাড়িতে জিজ্ঞাসা করলে একটা অদ্ভুত ঘটনার উপস্থাপনা করা হয়। আমার জ্যাঠামশাইকে সম্পূর্ণ মিথ্যা বলা হয়। আচ্ছা বাবা, দেখো, তোমাদের কথায় হয়তো কিছুটা অনিচ্ছা সত্ত্বেই আমি বিজয়াকে বিয়ে করে এখানে এনেছি। এই মুহূর্তে সে আমাদের বাড়ির বউ, কিন্তু আমি বেশ বুঝতে পারছি ওর শরীরটা এখন ভালো নেই। আমি তো সবসময় বাড়িতে থাকি না, তোমরাই থাকো। তোমরা কিছু লক্ষ্য করে দেখেছো? দেখো বড় খোকা, তুমি আজ প্রসঙ্গটা তুললে বলেই বলছি। হ্যাঁ, একথা ঠিক যে তড়িঘড়ি তোমার বিয়ের ব্যবস্থা করায় সেভাবে আর কোনো পাত্রী খোঁজা হয়নি। তাই বিজয়ার সঙ্গে বিয়ে দিয়ে তোমার যে ক্ষতি আমি করেছি তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। দেখো, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র। তোমার আদর্শগত দিক থেকে আমাদের মধ্যে কিছু অমিল থাকলেও তুমি যে আমারই সন্তান সেটা তো আমি অস্বীকার করতে পারি না। আর সেই কারণেই তোমার এই ক্ষতির দায় আমি আমার নিজের মাথাতেই নিচ্ছি। এসব আপনি কি বলছেন বাবা? বিজয়ার সঙ্গে বিবাহ হবার পর আমার ক্ষতি হয়েছে, এরকম আপনার মনে হলো কেন? দেখো বাবা, তোমাকে যথেষ্ট উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করেছি আমরা। তাই আমি জানি নিজের মুখে তুমি তোমার স্ত্রীর ব্যাপারে কোনো সমালোচনাই করবে না।
কিন্তু সে মেয়ে যে একেবারেই ভালো নয় তা নিশ্চয়ই তোমার থেকে আর কেউ ভালো জানে না। না না না, এ আপনি কি বলছেন? বিজয়া অত্যন্ত বুদ্ধিমতী এবং গৃহকর্মে নিপুণ, সে যথেষ্ট শিক্ষিতাও। আমার তো মনে হয় যোগ্যতার হিসেব দেখলে সে আমাদের থেকে বেশ কিছুটা এগিয়েই থাকবে। সে তো বটেই বাবা, তুমি যে এইরকম কথা বলবে, নিজের মান কুল সবকিছুই যে তোমার ওই পরের ঘরের মেয়েটার থেকে খারাপ মনে হবে, এটাই তো স্বাভাবিক। ঠিকই ঠিকই, আর এটাই তো সে চায়। কি বলতে চাইছেন বলুন তো আপনি? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। দেখো বাবা, এই সমস্ত গৃহস্থলীর কথা পুরুষ মানুষদের মধ্যে আলোচনা না করাই ভালো। আমি সেই কথাই বলছি যে রকমটা আমি তোমার মায়ের থেকে শুনেছি, আর সেটা শুনে আমার একেবারেই ভালো লাগেনি। মায়ের থেকে? কেন? বিজয়ার সম্পর্কে মা কি বলেছেন? দেখো, আমি এসবের মধ্যে থাকতে চাই না। তুমি চাইলে তোমার মায়ের সঙ্গে কথা বলে দেখতে পারো। আবার জ্যাঠামশাই বাড়িতে আসার আগে আমার দাদু ঠাকুমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে রেখেছিলেন। তবে আমার ঠাকুমা তখনকার দিনের মহিলা হওয়ায় সেভাবে লেখাপড়া তো বিশেষ জানতেন না, ফলত নিজস্ব বিচার ক্ষমতা তার খুবই কম ছিল। দাদু তাকে যেমনটা বুঝিয়ে দিতেন ঠিক সেই রকমভাবেই আমার ঠাকুমা কাজ করতেন। আমার দাদু ঠাকুমাকে বলেছিলেন, যদি ওনার কথা মতো এই মিথ্যা কথাটা ওনার বড় খোকাকে মানে আমার জ্যাঠামশাইকে বলেন, তাহলে জ্যাঠামশাই বাড়িতে ফিরে আসতে বাধ্য হবেন এবং আমার ঠাকুমার আঁচলের তলাতেই উনি বাকি জীবনটা কাটাবেন। শুধুমাত্র এইটুকু শুনেই আমার ঠাকুমা সেই চরম মিথ্যা কথাটা বলতে রাজি হয়ে যান। আর সেই মুহূর্তে আমার দাদু সম্পূর্ণ অভিনয় করে ঠাকুমার উদ্দেশ্যে বলেন, কি গো, বড় খোকা যে জিজ্ঞাসা করছে, তুমি ওকে বলো না কি ঘটেছিল। দেখো, বড় খোকা যথেষ্ট যুক্তিবাদী, কিন্তু বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকার কারণে ও তো বাড়ির ব্যাপার স্যাপারগুলো জানতে পারে না। তাই তুমি যদি ওকে না বলো তাহলে ও ব্যাপারটা বুঝতে পারবে না। হ্যাঁ মা, আপনি বলুন, বিজয়া কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? আমি আর কি বলবো বাবা, ওই অলক্ষণে মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে এসে আমাদের পরিবারের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তুমি জানো, আমি এখন শুধুমাত্র তোমার কথা ভেবে ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়েই বেঁচে আছি। ওই মেয়ে যে এত বড় ষড়যন্ত্রকারী তা আমি গুনাহ করেও বুঝতে পারিনি বাবা। পারলে তোমার বিয়ে আমি ওই মেয়ের সাথে কিছুতেই দিতে দিতাম না। বিজয়া ষড়যন্ত্রকারী? কি বলছেন আপনি? একদম ঠিকই বলছি বাবা। তুমি তো জানো, আমাদের কুলপুরোহিত আচার্যদেব বিপদে আপদে আমাদের বহু উপকার করেছেন। আমরা যে কোনো কাজে যাওয়ার সময় তার উপদেশ এবং আশীর্বাদ না নিয়ে কখনো যাই না। সেই আচার্যদেবই আমাকে বলেছেন, তোমার স্ত্রী বিজয়ার মধ্যে এক অশরীরী পিশাচিনী তার প্রভাব বিস্তার করে আছে, আর তোমার স্ত্রী এই বাড়িতে এসেছেই আমাদের সকলকে মেরে এই বাড়ির সমস্ত সম্পত্তি সে অধিকার করবে বলে। মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি এসব মানি না। আচার্যদেবও সেই রকমই বলেছেন। আসলে ওই অশরীরী পিশাচিনী সবার প্রথম তার মায়ার জালে বেঁধে রেখেছে তোমাকে। তাই ওর ব্যাপারে কোনো রকমের সমালোচনা তুমি সহ্য করতে পারবে না। ওর সবকিছুই তোমার চোখে অত্যন্ত সুন্দর বলে মনে হবে, আর তোমার প্রশ্রয় নিয়ে ও এই বাড়িতে ধীরে ধীরে নিজের জাল বিছিয়ে ফেলবে আর আমাদের সকলকে এক এক করে হত্যা করবে। মা, দয়া করে আপনি এই সমস্ত যুক্তিহীন কথা বলা বন্ধ করুন। আপনার মনে হতে পারে আমি আমার স্ত্রীর পক্ষে কথা বলছি, আর যদি সেটা হয়ও তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আপনাকে বলছি আপনার এই সমস্ত কথাবার্তা ভিত্তিহীন। কি বড় খোকা, তুমি আমার মুখের উপরে এইভাবে কথা বললে? তোমার মনে হয় আমি তোমার স্ত্রীর সম্পর্কে মিথ্যা বানিয়ে অভিযোগ আনছি? হ্যাঁ গো, বড় খোকা কি বলল, ওর মুখে এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন গো?
দেখো সরমা, এতে বড় খোকার আর দোষ কি? আচার্যদেব তো বলেই ছিলেন, ওই অজাত কুজাত মেয়েটা বড় খোকার মাথাটা একেবারে শেষ করে দিয়েছে। ও আমাদের কোনো কথাই শুনবে না। ওর চোখের উপরে যে পর্দা পড়ে রয়েছে, তাতে ও সত্যিটাকে কিছুতেই দেখতে পাবে না। তুমি বরং ছেড়ে দাও। ছেলের বিয়ে দিয়ে এনে যদি নিজেদের ধ্বংস হতে হয়, তা বরং আমরা মাথা পেতে মেনে নেব। তুমি ছেলের প্রতি স্নেহ থেকে এই কথা বলতে পারলেও ভুলে যেও না, আমিও এই বাড়ির গৃহকর্ত্রী। কোনো একজনের ষড়যন্ত্রের কারণে আমি আমার কুলবংশ নাশ শুনতে দিতে পারি না। আর তার উপর বড় খোকা এখনই আমাকে মিথ্যাবাদী বলেছে। এ আমার সম্মানের প্রশ্ন। বিয়ে হয়ে আসার পর থেকে আমার মুখের উপরে এই বাড়ির কেউ কোনোদিনও কোনো কথা না বললেও আজ আমাকে শুনতে হয়েছে আমি নাকি মিথ্যাবাদী। লজ্জায় অপমানে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। মা, আপনি বুঝতে ভুল করছেন। আমি আপনাকে মিথ্যেবাদী বলিনি। আমি বলেছি আপনি বিজয়ার ব্যাপারে যে কথা বলছেন তা ভিত্তিহীন অভিযোগ মাত্র। কোন কথাকে ভিত্তিহীন বলে আর কোন কথাকে মিথ্যা বলে সেটুকু বোধ আমার আছে বড় খোকা। তাই আমি তোমাকে এখন যে কথা বলছি সেই কথাটা মন দিয়ে শোনো। তুমি অভিযোগ করছো না আমি মিথ্যেবাদী? তবে যাও, তুমি তোমার বউয়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করো কি এমন সাধনা সে করে যার জন্য তাকে প্রতি অমাবস্যার রাত্রে নিজের বুক চিরে রক্ত তাকের মধ্যে রাখা একটা পাথরের টুকরোর উপর তাকে ঢালতে হয়। তুমি কি এর পরেও বলবে এগুলো কোনো পিশাচ সাধনা নয়? তুমি তোমার বউকে গিয়ে জিজ্ঞাসা করো কি এমন সাধনা তাকে করতে হয় যার জন্য প্রতি শুক্লা চতুর্দশীর রাত্রে তাকে সম্পূর্ণ নির্বস্ত্র অবস্থায় আমাদের জমিদার বাড়ির পাশের পুষ্করিণীতে স্নান করে তার পাশের নরম মাটির মধ্যে কি সমস্ত সাংকেতিক চিহ্ন এঁকে তার উপরে বসে সারা রাত ধরে জপ করতে হয়। তুমি কি ভাবছো আমরা কিছুই বুঝি না? আমাদের ঠাকুর ঘরের শালগ্রাম শিলায় নারায়ণ পূজিত হয়ে আসছেন তোমার ঠাকুরদার সময় থেকে। কই, আমাদের তো কোনোদিনও এঁটু খাবার ঠাকুরকে দিতে হয়নি। প্রতি অমাবস্যায় নিজের বুকের রক্ত দিয়ে নারায়ণ শিলায় অর্পণ করতে হয়নি। নগ্ন অবস্থায় পুকুর থেকে স্নান করে এসে পুকুরের পাড়ে সারা রাত ধরে জপ করতে হয়নি। মনে রেখো, আমার বাপের বাড়িও ভট্টাচার্য কুলের ব্রাহ্মণ। তোমার মামার বাড়ির দাদু কোনোদিন ত্রিসন্ধ্যা আহ্নিক না করে জল গ্রহণ করেননি। আর তুমি আমাকে শেখাচ্ছ কোনটি পিশাচ সাধনা আর কোনটি আমাদের সনাতন হিন্দু দৈব সাধনা? তবে বড় খোকা, আমি জানি সেই পিশাচিনীর মায়ায় আমাদের কোনো কথাই তোমার মাথায় ঢুকবে না। আমার সবকিছু আগেই শেষ হয়ে গেছে। জানেন ঠাকুরমশাই, ততক্ষণে যা কাজ হবার তা হয়ে গেছে। আমার দাদুর দুরভিসন্ধির পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে। আমার ঠাকুমা এবং দাদুর সুচারু অভিনয় শৈলীতে আমার জ্যাঠামশাইয়ের মনে জ্যাঠাইমা সম্পর্কে সন্দেহের বীজ ওনারা বপন করে দিতে সক্ষম হয়েছিলেন। আর সেই কথা শুনে আমার জ্যাঠামশাই রাগে উন্মত্ত হয়ে বেরিয়ে যান ঘর থেকে। আর উনি বেরিয়ে যাবার পরেই আবার ঠাকুমা কেঁদে পড়েন আমার ঠাকুরদার পায়ে। হ্যাঁ গো, হে আমি কি করলাম গো? ওই রকম এক লক্ষ্মীবন্ত বউয়ের সম্পর্কে এতগুলো মিথ্যে কথা আমি বড় খোকাকে বললাম। ঈশ্বর আমায় কোনোদিনও ক্ষমা করবে কি গো? বলো না। তুমি ওসব নিয়ে কিছু ভেবো না। দেখো, এরপর থেকে বড় খোকা আর বাড়ির বাইরে যাবে না। আর সব থেকে বড় কথা হলো, ইংরেজ শাসকরাও আর বড় খোকাকে খোঁজা বন্ধ করে দেবে। তোমার ছেলে সবসময় তোমার কাছেই থাকবে। তুমি তো এটাই চাও, তাই না বলো? তা তো চাই, কিন্তু
বৌমা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলতে মন বড় সায় দিচ্ছে না গো। যদি রাগের মাথায় বড় খোকা কিছু একটা অঘটন ঘটিয়ে বসে। ঠাকুরমশাই, সেই প্রথমবার আমার দাদুর করা পরিকল্পনা সফলভাবে উনি বাস্তবায়িত করতে পারলেন। তাই মুখে তিনি যাই দেখান না কেন, মনে মনে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। আর আমার বাবা বলেছিলেন, এ পুরো ব্যাপারটাই আমার বাবা দরজার আড়াল থেকে লক্ষ্য করেছিলেন। যদিও আমার ঠাকুরদা এমন একটা অভিনয় করেছিলেন যেন উনি সত্যি সত্যিই চান আমার জ্যাঠামশাইকে ঘরে ফিরিয়ে আনতে, কিন্তু ওনার বাস্তব উদ্দেশ্যটা ছিল আমার জ্যাঠামশাইকে ইংরেজ শাসনের বিরুদ্ধে ওনার লড়াই থেকে সরিয়ে দিয়ে নীলকুঠির সাহেবদের সুনজরে থাকা, যাতে তাদের সুপারিশে ওনার রায় সাহেব উপাধিটা হয়ে যায়। সে তো বুঝতে পারছি, কিন্তু এই যে সমস্ত পূজা উপাচার বা পিশাচ সাধনার কথাগুলো বললেন, সেগুলো কি সম্পূর্ণ মিথ্যা ছিল, নাকি সত্যিই আপনার জ্যাঠাইমা এইরকম কোনো উপাচার অনুসরণ করতেন? যদি করে থেকে থাকেন তাহলে কিন্তু তা সাংঘাতিক। জানি না ঠাকুরমশাই, এই একই প্রশ্ন আমিও আমার বাবাকেও করেছিলাম, আর উনিও এরকম কিছু জানতেন না। তবে আমার ঠাকুমার কথাগুলো যে সম্পূর্ণ মিথ্যে তা বোধ হয় না। কেন? হঠাৎ আপনার এরকম মনে হলো কেন? দেখুন ঠাকুরমশাই, বাবার কাছে শুনেছি সেই রাত্রে জ্যাঠামশাই অত্যন্ত উত্তেজিত হয়ে ওনার ঘরে এসে জ্যাঠাইমাকে এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করেন। কিন্তু যে মানুষটা নিজেকে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনের কাজে নিযুক্ত করেছেন, তিনি কিনা পিশাচ সাধনা করবেন বা আমাদের পরিবারের সকলকে হত্যা করে এই সম্পত্তির উপরে অধিকার প্রতিষ্ঠা করতে চাইবেন, এ কথা কারোরই বিশ্বাস হয়। আমার বাবা বলেছিলেন, যেহেতু ঠাকুরদা ঠাকুমার সবকিছু কথা উনি আড়াল থেকে শুনতে পেয়েছিলেন, তাই উনি নিশ্চিত ছিলেন যে ঠাকুমার বলা প্রত্যেকটা কথাই মিথ্যা। কিন্তু ঘটনাচক্রে এই মুহূর্তের আকস্মিকতায় জ্যাঠামশাই আবার মাথা ঠিক রাখতে পারেন না। আর তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। সারা রাত কেটে যাবার পর যখন সকাল হয়, তখন দেখা যায় জ্যাঠামশাইয়ের ঘরের দরজা দুহাট করে খোলা, আর ঘরে কোনো মানুষ নেই। কোনো এক অদ্ভুত আশ্চর্য কারণে আমার জ্যাঠামশাই এবং জ্যাঠাইমা দুজনেই যেন হাওয়ায় মিলিয়ে যান। ফাঁকা ঘর তখন পড়ে রয়েছে, আর সেই থেকে আমাদের সেই ঘর আজও বন্ধ করে রাখা আছে। শোনা যায় বাবা নাকি একবার ওই ঘর খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই ঘর খোলার সঙ্গে সঙ্গেই ওনার মনে হয়েছিল যে সবকিছু যেন আর স্বাভাবিক নেই। ওনার মনে হয়েছিল ঘরের বাতাস যেন খুব ভারী। ঘরে ঢোকার সাথে সাথেই ওনার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। বাবার তখন বছর 30 বয়স হবে, মানে জ্যাঠামশাই আর জ্যাঠাইমার অন্তর্হিত হয়ে যাবার পর আরও প্রায় 5-6 বছর পরের এটা ঘটনা। বাবা ঘরে ঢুকে উপলব্ধি করতে পারেন যে ওই ঘরে বেশ কিছু অশরীরী আত্মার উপস্থিতি রয়েছে। তাই তখনই তিনি ওই ঘর থেকে বেরিয়ে আসেন, তারপর আবার তালাটা বন্ধ করে দেন। সেই প্রথম এবং সেই শেষ। তারপর আর কেউ কোনোদিন ওই ঘরটাতে ঢোকেনি। ঘরটা আজও পর্যন্ত সেই একই রকমভাবে তালা বন্ধ করে পড়ে আছে, এই এতগুলো বছর ধরে। সত্যি বলতে জানেন কি ঠাকুরমশাই, সেদিন সত্যিই আমার জ্যাঠামশাই আর জেঠিমার কি হয়েছিল। ওনারা কি বাড়ি থেকে বের হয়ে কোথাও চলে যান, নাকি ওনাদের ঘরের মধ্যেই কোনো এক অদৃশ্য মন্ত্র বলে সম্পূর্ণ হারিয়ে যান, সে কথা আজ আর কেউ জানে না। আমার দাদু সবাইকে জানিয়েছিল সেদিন রাতে নাকি পুলিশ এসেছিল আমার জ্যাঠামশাইকে গ্রেপ্তার করবার জন্য। তারাই নাকি সেদিন আমার জ্যাঠামশাইকে আর জ্যাঠাইমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তাদের স্বদেশী আন্দোলনে যুক্ত থাকার জন্য শাস্তি বাবদ। তারপর জঙ্গলে নিয়ে গিয়ে তাদের দুজনকেই তারা গুলি করে হত্যা করে। কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমার বাবা বলেছিলেন সেদিনকে বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কেউ রাতে 2 চোখের পাতা এক করতে পারেনি।
আমার বাবাও সারা রাত দোতলায় ওনার ঘরে জেগে বসেছিলেন। আর উনি নিশ্চিত করে বলেন যে সেদিন রাতে কোনো পুলিশি অভিযান হয়নি, সবটাই ছিল আমার দাদুর বানানো মিথ্যা কথা। আচ্ছা জমিদার বাবু, আমি একটা কথা বুঝতে পারছি না। সেদিন রাত্রে আপনাদের বাড়িতে যা কিছু ঘটেছিল সেটাই কখনো সুখপ্রদ ঘটনা নয়, কিন্তু এসব তো অনেক আগের কথা। আপনিই বললেন যে আপনার জন্মানোরও আগের ঘটনা সেই সব। তাহলে এতদিন পর হঠাৎ করে আমাকে আপনি ডেকে পাঠালেন কেন? হ্যাঁ, সেই কথাই তো বলছি। ওই যে আপনাকে বললাম না যে আমি বেশ কিছুদিন আগে একবার আমার জ্যাঠামশাইয়ের ঘরে ঢুকেছিলাম। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই কারণে বেশ কিছু লোকজন আসার কথা থাকায় ঘরের প্রয়োজন ছিল। তখন আমরা ঠিক করি যে জ্যাঠামশাইয়ের ঘরটা তো বন্ধই পড়ে আছে এতদিন, ওটাকে খুলে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ঘরের প্রয়োজনের কিছুটা হলেও সুরাহা হবে। সেই সূত্রেই ঘরটা খোলা। হ্যাঁ, আপনি বললেন তো যে আপনি একবার সেই ঘরে ঢুকেছিলেন আর আপনার সেখানে বেশ অস্বস্তিকর অভিজ্ঞতা হয়েছে। সেখানে আপনি কিছু অশরীরী প্রেতাত্মার উপস্থিতি উপলব্ধি করেন। হ্যাঁ, সে কথা তো আমি বললামই। আর সেটা মনে হওয়ার সাথে সাথেই তো আমি ঘর থেকে শটান বেরিয়ে চলে আসি আর দরজাটাকে বন্ধ করে দিই। তবে যখন আমি শেষ পর্যন্ত তালা দিতে সক্ষম, ঠিক তখনই আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে আমার পিছনে বেশ কয়েকটা হাত আমাকে ধরার জন্য ছুটে আসছিল। আমার তখন মনের কি যে সাংঘাতিক অবস্থা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছিল। আমার মনে হচ্ছিল যেন প্রাণটা আমার তখনই বেরিয়ে যাবে। কোনো মতে যখন দরজাটা আমি বন্ধ করতে সক্ষম হই, তখন ওখানেই বসে থাকি। হাত পা আমার আর চলছিল না, কিন্তু আমি অবাক হয়ে দেখি পদ্মজা নির্বিকার আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে কোনো কিছুরই কোনো বলার নেই। পদ্মজা? পদ্মজাটা কি? ও, আপনাকে পদ্মজার কথা বলিনি না? দেখেছেন, একদম কথাটা মাথা থেকে আমার বের হয়ে গেছিল। পদ্মজা আমার ভাই চন্দ্রপ্রতাপের শালী। ওর বিয়ে হবার মাসখানেকের মধ্যেই ওর স্ত্রীর বাবা মা হঠাৎ করে মারা গেলেন। ওর দিদির কাছেই চলে আসে, আর সেই থেকে ও এখন আমাদের বাড়িতেই থাকে। আর এখন তো এই পরিবারেরই ও একজন অংশ হয়ে দাঁড়িয়েছে। এই তো এবার কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছে পদ্মজা। তবে পদ্মজা চন্দ্রপ্রতাপ আর ওর স্ত্রীর কাছে কম, অথচ আমাদের কাছেই বেশি থাকত। জানেন ঠাকুরমশাই, আমার স্ত্রীকে মা ডাকে মেয়েটা, আর বাপ মা মরা মেয়েটার প্রতি আমাদেরও এমন একটা আত্মীয়তার টান জন্মে গেছে যে সেটা আর বলারই নয়। এই তো আগে যখন চন্দ্রপ্রতাপ কলকাতায় নতুন বাড়ি কিনে পাকাপাকিভাবে এখানকার বাড়ি ছেড়ে চলে গেল, তখন তো পদ্মজা আমাদের কাছেই রয়ে যায়। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি যখন আপনার ওই জ্যাঠামশাইয়ের ঘরে ঢুকেছিলেন তখন কি ওই মেয়েটি আপনার সঙ্গে ছিল? হ্যাঁ, ছিল। সত্যি কথা বলতে কি, ওই ঘরটা খুলে পরিষ্কার করে নেওয়ার পরামর্শ পদ্মজার মাথাতেই প্রথমে আসে। আমিও লক্ষ্য করে দেখেছিলাম যে ওই ঘরটা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ওর ভিতরে কি যে আছে সেটা নিয়ে পদ্মজার মনে একটা আগাগোড়া কৌতূহল কাজ করত। আরে ও যখন আমাকে বলে যে ওই ঘরটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, ওটা খুলে যদি পরিষ্কার করে বাসযোগ্য করে নেওয়া যায় তবে তো ভালোই হবে। তবে আমি যখন ওই ঘরটায় ঢুকেছিলাম তখন ও ঘরের ভেতরে ঢোকেনি, দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আর আমি ঘরের ভিতরে গিয়ে সেই অদ্ভুত অনুভূতি হওয়ার পর যখন প্রাণ ভয়ে ছুটে বেরিয়ে আসি, তখন দেখি দরজায় দাঁড়িয়ে সে এক দৃষ্টে আমাকে পর্যবেক্ষণ করছে, অথচ তার চোখ ভাবলেশহীন, যেন সে কিছুই বুঝতে পারেনি। আচ্ছা, তারপর আপনি তাকে আপনার অনুভূতির কথা বলেননি? না ঠাকুরমশাই,
বলিনি। আসলে আমরা তো তাকে আমাদের নিজেদের মেয়ের মতোই স্নেহ করি, তাই আমার কথা শুনে পাছে ও ভয় পেয়ে যায় তাই কিছু বলিনি। কিন্তু তাতে করে বিপদকে তার থেকে দূরে রাখতে তো পারিনি। তখনকার মতো দরজা বন্ধ করে চলে এলেও আমার স্ত্রী খেয়াল করে দেখে যে পদ্মজা ওই ঘরে তারপর থেকে নিয়মিত যাতায়াত শুরু করেছে। কি গো, আমি তো এতক্ষণ ধরে বকর বকর করেই যাচ্ছি, এবার তুমি ঠাকুরমশাইকে বলো না রাতে তুমি কি দেখেছো। বুঝলে কিশোরী, দীর্ঘ সময় ধরে কথা বলতে বলতে জমিদার সূর্যপ্রতাপ বাবু বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই উনি নিজে থেকেই কথা বলার দায়িত্ব ওনার স্ত্রীকে দিলেন। ভদ্রমহিলা যেন একটু চমকে ওঠেন। ততক্ষণ জমিদার বাবুর স্ত্রী ঘরের কোনায় একটা চেয়ারে জবুথবু হয়ে বসেছিলেন। যেহেতু উনি একটা কথাও বলেননি, তাই ততক্ষণ ওনার দিকে আমার চোখও যায়নি। তবে এবার জমিদার বাবু ওনার দিকে দৃষ্টি আকর্ষণ করায় আমি ওনার দিকে ফিরে তাকালাম। মুখ দেখেই মনে হলো ভদ্রমহিলা বেশ ভয় পেয়ে আছেন। কাঁপা কাঁপা গলায় উনি বলতে থাকলেন, আমি আর কি বলবো ঠাকুরমশাই, আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না। তবে আমি চোখের সামনে যা দেখেছি তাতে আমার প্রচন্ড ভয় করে। সেই ঘটনার পর থেকে কয়েকদিন রাত আমি ঘরের বাইরে বেরিয়েই দেখতে পাই জ্যাঠামশাইয়ের ঘরের ওই দরজার পাল্লা হালকা খোলা। প্রথমে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি। আমি তাড়াতাড়ি প্রয়োজন মিটিয়ে আমার ঘরে ফিরে আসি। আমার মনে হয়েছিল আমি বোধহয় রাতে ঘুমের ঘরে ভুল দেখছি। তবে সেটা যে আমার মনের ভুল ছিল না। আর এইটাই আমি নিশ্চিত হই কয়েকদিন পর। সেদিনও রাত্রে আমি দেখেছিলাম ওই ঘরের দরজা কিছুটা খোলা। আমার মনে হয়েছিল ব্যাপারটা সম্পূর্ণ আমার চোখের ভুল নয়। তাই কোনো মতে ঈশ্বরের নাম জপ করতে করতে ওই দরজার দিকে আমি এগিয়ে যাই। আর তারপর আমি যা দেখলাম ঠাকুর মশাই, চক্ষু চড়ক কাজ। আমি সেখানে গিয়ে দেখি পদ্মজা ওই ঘরের বিছানার ওপর বাবু হয়ে বসে, ওই যাকে বলে পদ্মাসন, ওইভাবে বসে। তবে ঠিক বিছানার ওপরে বলা যাবে না, জানেন, বিছানা থেকে বেশ খানিকটা উপরে সে যেন হাওয়ায় ভাসছে। আর আপনাকে কি বলবো ঠাকুর মশাই, ওর শরীরে তখন একটা সুতো পর্যন্ত নেই। ওইভাবে ওকে দেখে আমার খুব ভয় পেয়েছিল। আমি ছুটে এসে তখনই ওনাকে ডেকে তুলি। ওগো শুনছো তুমি? ওগো শুনছো? আরে একবারটি ওঠো না, শুনছো? দেখো না কি সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমার মাথা কাজ করছে না গো, আমার মাথা কাজ করছে না। সরোজিনী এমন ভাবে এসে আমাকে ডাকে যে আমি ধর্মর করে উঠে বসি, আর দেখি সরোজিনী হাউ হাউ করে কাঁদছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সরোজিনী হাত দিয়ে জ্যাঠামশাইয়ের ঘরের দিকটা দেখিয়ে দেয়। আর আমার বুঝতে অসুবিধা হয় না, নিশ্চয়ই ওই ঘরে কিছু একটা ঘটেছে। আমি কোনো মতে ওকে শান্ত হতে বলে জ্যাঠামশাইয়ের ঘরের দিকে এগিয়ে গেলে দেখি দরজা যেমন বন্ধ থাকে ঠিক সেই রকমই বন্ধ। আর যে তালাটা আমি বাইরের থেকে দিয়ে রেখেছিলাম সেটা একই রকম ভাবে দেওয়া রয়েছে। আর তখনই সরোজিনী আমাকে বলে যে পদ্মজা
ওই ঘরের ভিতরে রয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমার সেটা প্রথমে একেবারেই বিশ্বাস হয়নি, কারণ বিশ্বাস হওয়ার মতো কোনো কারণও ছিল না। ঘরের তালা চাবি আমার বালিশের নিচে যেমন রাখা, ঠিক তেমনই রাখা। তাই পদ্মজা ওই ঘরে কি করে ঢুকবে সেটা আমি মন থেকে মেনে নিতে পারিনি। কিন্তু সমস্যা হলো, সরোজিনী বারবার ওই কথাটাই বলতে থাকলো। বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমার দেখার কোনো ভুল হয়নি। আমি নিজের চোখে পদ্মজাকে ওই ঘরে ঠিক ওইভাবেই দেখেছিলাম, আর তখন ঘরের দরজাটাও খোলা ছিল। ঠাকুরমশাই, যদি এই অবধি ব্যাপারটা মিটে যেত, তাহলে হয়তো আমি পুরো ব্যাপারটা সরোজিনীর চোখের ভুল বলে অগ্রাহ্য করে যেতে পারতাম। কিন্তু তারপর যে ঘটনাটা ঘটল সেটা মহা বিপজ্জনক। সরোজিনীর কথার রেশ টেনেই আমরা ঠিক করি একবার বালিশের তলা থেকে চাবিটা নিয়ে এসে ঘরের দরজাটা খুলে তবে নিশ্চিত হব, আর তাতে করে সরোজিনীর মনের ভুলটাও ভাঙবে। আমি সেই মতোই আমার ঘরে এসে চাবি নিয়ে যাব বলে ঠিক করে যেই ঘরে এসেছি, ঠিক তখনই পিছনে সরোজিনীর বিকট চিৎকার শুনতে পাই। আবার ছুটে যাই ঘরের বাইরে, আর গিয়ে দেখি সরোজিনী মাটিতে পড়ে রয়েছে, আর ওর ঠিক সামনে রণংদেহী ভূমিকায় দাঁড়িয়ে পদ্মজা। তার তখন সে কি রূপ, নিজে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না ঠাকুরমশাই। মনে হবে যেন আমি সাজিয়ে গুছিয়ে গল্প বলছি আপনাকে। আর জানেন তো, পদ্মজার সেই রূপ দেখে আমারও রীতিমতো ভয় ধরে যায়। সে পদ্মজা আমাদের সম্পূর্ণ অপরিচিত ছিল। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন সেই পদ্মজা কোথায়? তার সাথে কি একবার কথা বলা যেতে পারে? সেদিনের পর থেকে আজ প্রায় 18 দিন কেটে গেছে ঠাকুরমশাই, কিন্তু আমাদের পদ্মজা যে কোথায় চলে গেছে তার কিছুই আমরা এখনো পর্যন্ত জানি না। সেদিন আমার চোখের সামনেই ওই বন্ধ দরজা দিয়ে ও ভিতরে ঢুকে যায়, আর ওর শরীরটা পালকের মতো হয়ে মিলিয়ে যায়। শুধু কি শুধু? আর কি বলছেন আপনি? পদ্মজা বন্ধ দরজার সামনে হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু কোনো রক্ত মাংসের মানুষের পক্ষে সম্ভব? জানি না, শেষ যখন ওকে দেখেছিলাম তখন আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ওর চোখে মুখে সেই রাগ আমি আগে কখনো দেখিনি। আমাকে আর সরোজিনীকে নিজের বাবা মার মতোই তো ভালোবাসতো, শ্রদ্ধা করত, কিন্তু সেদিনে ওর ওই ভয়ঙ্কর রূপ দেখে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায়। আর তারপর থেকে সেই মেয়ে যে কোথায় চলে গেল আমরা তার কিছুই বুঝতে পারিনি। আচ্ছা জমিদার বাবু, একটা কথা বলুন তো আমাকে, আপনারা সেই দিনের ঘটনার পর গোটা বাড়িটা খুঁজে দেখেছিলেন তো? হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের বাড়ির আনাচে কানাচে সর্বত্র আমরা ওর খোঁজ করেছিলাম, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি ঠাকুরমশাই। আর সব থেকে বড় কথা কি জানেন, আমরা ওকে খুঁজে পাবোই বা কি করে? ও যে আমাদের চোখের সামনে দিয়ে, আমার শুধু নয় ঠাকুরমশাই, আমাদের দুজনের চোখের সামনে দিয়েই ওই তালা বন্ধ ঘরে ঢুকে গিয়েছিল। আমরা নিজেরা চোখের সামনে দেখেছি। বাড়ির অন্য কোথাও ওকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই যে ছিল না। আমি বুঝতে পারলাম, জমিদার বাবু বা ওনার স্ত্রীকে আর কিছু বোঝানো সম্ভব নয়। ওনারা যেটা স্থিরভাবে বিশ্বাস করে আছেন তার থেকে ওনাদের বিন্দু মাত্র সরানো যাবে না। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, জমিদার বাবুর স্ত্রীর কথা মতো পদ্মজা যদি ওই ঘরের ভিতরে ঢুকে গিয়েই থাকে, তবে সে কি আর সেখানে জীবিত অবস্থায় আছে? জমিদার বাবুর কথা অনুসারে সেই ঘরে যে অশরীরী আত্মার উপস্থিতি রয়েছে সে কথা তো ওনারা নিজেরাও জানতেন।
আর যদি এটা সত্যি হয়, তবে সেই অশরীরী আত্মারা কি পদ্মজাকে ছেড়ে দেবে? বিশেষ করে তাকে শেষ যেবার দেখা গিয়েছিল, তখনকার কোনো কিছুই তো স্বাভাবিক মনে হচ্ছে না। জমিদার বাবুর স্ত্রীর কথা মতো সম্পূর্ণ উলঙ্গ শরীরে মাটির উপর থেকে হাওয়ায় ভেসে সে নাকি কোনো একটা সাধনা করছিল। এখন প্রশ্ন হলো, কিসের সাধনা, আর কার সাধনাই বা করছিল পদ্মজা ওই ঘরে? এইসব 7-5 ভাবতে ভাবতেই আমার মনে হলো আমাকে কিছুক্ষণ একা সময় কাটাতে হবে। জমিদার বাবুদের সাথে কথা বলে আর নতুন কিছু জানার আছে বলে আমার মনে হলো না। তাই ওনাদের বিদায় জানিয়ে আমি আমাকে যেই ঘরে থাকতে দেওয়া হয়েছিল তার চৌকির ওপরে উঠে বসে পাশে সাজিয়ে রাখা গড়গড়াটায় দুটো টান দিলাম। এমনিতেই এখানে এসে থেকে যে চরম দুশ্চিন্তাপূর্ণ বাতাবরণ আমি পেয়েছি, তাতে করে আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তা আমাকে দুটো টান দিয়ে মনে হলো মাথাটা একটু ছাড়ল। আসলে মাথা ভার হয়ে থাকলে নতুন করে কিছু চিন্তা করা যায় না। তারপর আরো কিছুক্ষণ চুপচাপ তামাকে টান দিয়ে বালিশটা মাথায় দিয়ে শুয়ে পড়লাম। রাতের খাবার দিতে তখনও বেশ কিছুক্ষণ দেরি, তাই ভাবলাম এই সন্ধেবেলা ঘরে বসে সময় নষ্ট না করে সামনের বাগানে একটু ঘুরে আসব। এমনিতেও শরীরটা ক্লান্ত অনুভব করলেও ঘরের বাইরের বিশুদ্ধ বাতাস বুকে ভরে নিঃশ্বাস নিতে পারলে শরীর এবং মেজাজ দুটোই বেশ ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে নেমে এলাম ঘরের বাইরের বাগানে। যদিও তখন রাত্রি হয়েছে, তবু আকাশে চাঁদের হালকা আলো, চারপাশ বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। রাতের অন্ধকারের মধ্যেও বুঝতে পারলাম খুব সুন্দর করে বাগানের গাছগুলোর নিত্য পরিচর্যা করা হয়, ফলে গাছগুলো বেশ সুস্থ স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছিল। আমি তার মাঝের মোরাম বিছানো রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যেতে লাগলাম সামনের দিকে। তবে বেশি দূর এগোবার প্রয়োজন হলো না। তার আগেই একটা অপরিচিত কণ্ঠস্বর শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি দেখতে পেলাম বাগানের ঠিক মাঝখানে একটা কাঠের কারুকার্য করা দোলনা টাঙানো, আর তাতে দুটো অল্প বয়সের যুবতী মেয়ে নিজেদের ভিতর হাসি মস্করা করতে করতে দোল খাচ্ছে। তাদের শরীরে একটা অপার্থিব জ্যোতি দেখতে পেলাম। পরনের পোশাক আশাক একটু পুরনো দিনের মতো, বেশ ঝলমলে উজ্জ্বল সোনালি রঙের সুতোয় কাজ করা পোশাকে। চাঁদের আলো পড়ে ওরা আরও যেন উজ্জ্বল হয়ে উঠল। আর আমি নিজেকে একটা ছোট ঝোপের আড়ালে লুকিয়ে নিয়ে ওদের কথা শুনতে লাগলাম। তা হ্যাঁ রে সই, এই যে আমরা রোজ রাত্রিবেলা এই বাগানে এসে এত হাসি মজা করি, সেটা যদি বাড়ির কেউ দেখে ফেলে কত বড় বিপদ হতে পারে, সে খেয়াল কি তোর আছে? বিপদ? কিসের বিপদ? আমার বাড়িতে আমি সন্ধেবেলা যদি বাগানে এসে একটু দোল্লায় দোল খাই, তাতে কারোর কোনো সমস্যা থাকার তো কথা নয়। আর তাছাড়া এই বাগান তো আমার নিজের হাতেই তৈরি। তা ঠিক, আসলে তুই গাছপালা বড় ভালোবাসিস তো, তাই এই বাগানে এসে কিছুটা সময় কাটালে তোর মনটাও ভালো হয়। আর আমাকে দেখ না, আমিও কেমন তোর সাথে থেকে থেকে এই গাছপালাগুলোকে ভালোবাসতে শিখে গেছি। ওরা শুধু গাছপালা নয় রে, তুই হয়তো ভাবছিস ওরা মুখ বধির, ওদের মধ্যে কোনো প্রাণ নেই, কিন্তু আসলে তা নয়। ওরা সব শুনতে পায়, সব বুঝতে পারে। কখনো কখনো ওরা আমাদের থেকেও অনেক সংবেদনশীল ব্যবহার করে। কি বলছিস রে তুই? হ্যাঁ রে, ঠিকই বলছি, ওরা আমাদেরই মতো। জানিস, আগে যখন আমি এই বাড়িতে একদম একাকী ছিলাম, আমার সঙ্গে কেউ কথা বলতো না, তখন আমি এই গাছপালাদের সঙ্গেই কথা বলতাম। ওই দক্ষিণ দিকের পাঁচিল ঘেঁষে যে পাকুড় গাছটা আছে, ওই গাছটাই সব থেকে ভালো এই গাছেদের মধ্যে। ও আমার মনের কথা সব বুঝতে পারত। আর ওই যে সামনে যে বড় বট গাছটা আছে, ও খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমি তো ওদের কাছে এসেই কাঁদতাম। হ্যাঁ, আমার মনে যত দুঃখের কথা জমতো, সব কিছু ওদের কাছেই উজাড় করে বলতাম।
আর সবটা বলার পর যখন ওরা আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে দিত, তখন আমার মনের দুঃখটা একটু হলেও কমতো, জানিস তো, একটু হলেও কমতো। তখন যদি আমি তোর সাথে থাকতাম তাহলে মজা টের পাইয়ে দিতাম তোর ওই শয়তান শ্বশুরটার। ওর জন্যই তো তোর এত কষ্ট ছিল। আমি চুপ করে থেকে ওদের কথা শুনলেও মনে মনে একটা হিসাব কষছিলাম। যদি জমিদার সূর্যপ্রতাপ বাবুর কথা সত্যি হয়, তাহলে এই ভদ্রমহিলার ভিতরে একজন নিশ্চয়ই ওনার জ্যাঠাইমা। অথচ ওনার বয়স দেখে খুব একটা বেশি বলে তো মনে হচ্ছে না। বড়জোর 20 থেকে 22 বছর বয়স সামনের দুজন ভদ্রমহিলারই। তাই তারা যে কেউ সশরীরে আমার সামনে আসেননি সেটা আমি বেশ বুঝতে পারছিলাম। তবে তখনও পর্যন্ত আমি নিজের উপস্থিতি ওনাদের বুঝতে না দিয়ে চুপচাপ সেই সবের মধ্যে থেকে ওনাদের কথা শুনতে লাগলাম। আর ঠিক সেই মুহূর্তেই একটা অবাক করা কাণ্ড ঘটল। বাগানের পিছন দিকের বেশ কিছুটা দূরে অনেকটা আলো জ্বলে উঠছে দেখলাম। মনে হলো যেন বেশ কিছু মানুষ হাতে মশাল নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আর তাদের হাতের মশালে যে আলো হচ্ছে, তাতে করে সেই বাগানের ওই দিকের অংশটা আলোয় আলোকিত হয়ে উঠল। তাদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন বেশ কিছু মানুষ হৈ হৈ করে তেড়ে আসছে। আর ওই 2 ভদ্রমহিলাও যে তাদের উপস্থিতি বুঝতে পেরেছে সেটা বুঝতে পারলাম ওদের কথা শুনে। দেখ সই, ওরা আমাদের ঘিরে ফেলছে। ওরা যদি আমাদের ধরতে পারে তাহলে সর্বনাশ। আমি জানি সই, তুই কিচ্ছু ভাবিস না। আমার গুরু আমাকে সব রকমের বিপদ থেকে মোকাবিলা করার অস্ত্র শিখিয়ে দিয়েছেন। ওরা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আসলে ওদের আমার শ্বশুর মশাই পাঠিয়েছেন। আমরা যখন আগের দিন ওই বাগানে বেড়াতে এসেছিলাম, তখন আমি ওনাকে জানলা থেকে আমাদের লক্ষ্য করতে দেখেছি। আর সেই মতোই উনি ওনার লোকেদের আজ তৈরি করে রেখেছেন আমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ধরতে পারলে ওদের 2টো সুবিধা: এক, আমার স্বামীকে তার পর থেকে সরিয়ে দিতে পারবে, আর দ্বিতীয়ত আমাকে সরিয়ে দিয়ে আমার স্বামীর আর একটা বিবাহের ব্যবস্থা করে তার থেকে আবার পণ নিতে পারবে। আমি চুপ করে সেই মহিলাদের কথা শুনলেও মনে মনে আমার জমিদার সূর্যপ্রতাপ বাবুর বলা প্রতিটি কথার সঙ্গে মিলিয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে কি, আমি ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছি যে এনারা সেই অতীত সময় থেকে ফিরে এসেছেন। কিন্তু সেই মুহূর্তে সেই মশালধারী অতিকায় চেহারার লোকগুলো ওই 2 নিরীহ ভদ্রমহিলার দিকে তেড়ে আসলে ওনাদের রক্ষা করার জন্য কি করব এটা কিছুতেই বুঝতে পারছিলাম না। তবে ওই ছুটে আসা লোকগুলো যে দ্বিতীয় ভদ্রমহিলার মনে বেশ ভীতির সঞ্চার করেছে সেটা কিন্তু তার কথা থেকেই বুঝতে পারলাম। কিন্তু সই, ওরা যে প্রায় এসে পড়লো। আমাদের যদি ওরা এখানে ধরতে পারে তাহলে পরিণতি নিশ্চিত মৃত্যু। কিছু একটা করো সই। আমি দেখলাম একজন ভদ্রমহিলা বিচলিত হয়ে উঠলেও অন্যজনের মধ্যে কিন্তু তার ছিটে ফোঁটাও নেই। তিনি যেন একেবারে স্থির, অবিচল। সময়ের মায়াজালের যে রহস্য আবর্ত সেখানে তৈরি হয়েছে, তাতে অতীত বর্তমান সবই এক। আর সেই রহস্যের সমাধান সূত্র যেন তিনি জানেন। আর জানেন বলেই তিনি এও জানেন কেউ তাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এই সব কিছুই আগে ঘটে গেছে, আর উনি তার প্রত্যক্ষ আর পরোক্ষ ফলাফল সবটাই নিজে থেকে দেখেছেন। আর যে মুহূর্তে সেই মশালধারীরা ওদের আরো কাছে এগিয়ে এলো, তখনই তিনি উঠে দাঁড়ালেন সেই দোলনা থেকে। সেই উদ্ধত্ত শিকারের দিকে ছুটে গেলেন হিংস্র বাঘিনীর মতো। তার ক্ষণিকের চিৎকারে কেঁপে উঠল সেই সাজানো গোছানো বাগান। যে সমস্ত পাখির দল গাছের কোটরে নিজেদের বাসায় শান্তিতে ঘুমিয়ে পড়েছিল, তারা সকলে পরিত্রাহী চিৎকার করে ডানা ঝাপটালো আকাশের উদ্দেশ্যে। একমাত্র আকাশের জ্বলন্ত চাঁদ তাদের পথ দেখাতে পারে। গাছপালাগুলো যেন মুহূর্তে জেগে উঠল তাদের বিশাল অবয়ব নিয়ে। সেই ভদ্রমহিলার সমর্থনে তারাও তেড়ে গেল ওই লোকগুলোর দিকে। আমি তখন বুঝতে পারলাম
উনি যে একটু আগেই বলেছিলেন ওই গাছগুলো প্রত্যেকে জীবিত এবং সকলেই ওনার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে, আর সেটা শুধুমাত্র কথার কথা নয়, সেটা বুঝতে পারলাম। আর ওই প্রত্যাঘাতে সেই মশালধারী আক্রমণকারীদের দল ছত্রভঙ্গ হয়ে নানা দিকে পালিয়ে গেলেও আমি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করো কিশোরী, আমি সেই মুহূর্তে কিছুই বুঝতে পারিনি। আমার সামনে যা কিছু ঘটেছে সবকিছুই আমার কাছে একটা অলীক কল্পনা বলে মনে হচ্ছিল। আর যখন ওখানকার পরিস্থিতি কিছুটা শান্ত হলো, তখন আমি অবাক হয়ে দেখলাম সেই দুই ভদ্রমহিলা আর সেখানে নেই, এমনকি সেই দোলনাটাও আর নেই। প্রথমে ভাবলাম হয়তো ঝড়ে সবকিছু উড়ে গেছে, কিন্তু পরে বুঝতে পারলাম তা নয়। আসলে ওনারা দুজনে অতীত থেকে এসেছিলেন আমার কাছে এই সব কিছু আমাকে প্রত্যক্ষ করাবার জন্যেই, আর তার প্রয়োজন সম্পূর্ণ হওয়ায় তারা আবার ফিরে গেছেন। আমার কোনো সন্দেহ নেই এটা বুঝতে যে ওনারা কোনো একটা সমাধান সূত্র আমাকে দিতে এসেছিলেন, কিন্তু সেটা কি আমি তার বিন্দু বিসর্গও বুঝতে পারিনি। তবে তারপর আর সেই বাগানে একা একা না ঘুরে বেড়িয়ে আমি ফিরে আসি আমার ঘরে, আর বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে থাকি আমি যা আমার দু চোখে দেখলাম সবই কি বাস্তব নাকি পুরোটাই আমার স্বপ্ন। তবে তার মধ্যে কখন যে রতনবাবু এসে ঘরে ঢুকেছেন সেটা বুঝতে পারিনি। আমি তার উপস্থিতির কথা বুঝতে পারলাম যখন উনি নিজে থেকে ডেকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন। তান্ত্রিক ঠাকুর, ঘুমিয়ে পড়লেন নাকি? আসুন, খাবার ঘরে খাবার পরিবেশন করা হচ্ছে। অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, অনেক রাত হলো বটে। আমি বিছানা থেকে উঠে রতনলাল বাবুর পিছু পিছু খাবার ঘরের দিকে যেতে গিয়ে দেখলাম আমার সারা শরীর জুড়ে অসম্ভব একটা ব্যথা। গা হাত পার পেশিগুলো অসম্ভব রকমের কামড়াচ্ছে। হঠাৎ করে মনে হলো আমার যেন উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই। আমি চমকে উঠলাম, আমার হলোটা কি? সন্ধেবেলা ওই বাগানে ঘুরতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তো আমার শরীরে কোনো রকমের অস্বস্তি ছিল না, তাহলে এখন হঠাৎ করে শরীর এতটা দুর্বল হয়ে পড়ল কি করে? মাথাটা এতটা ভার হয়েছিল যে আমি যেন মাথা তুলতেই পারছিলাম না। কিছুই বুঝতে পারলাম না। আর আমার শরীরের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরেই রতনলাল বাবু আমাকে বললেন, আপনার কি শরীর খারাপ করছে তান্ত্রিক ঠাকুর? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রায় হাঁটতেই পাচ্ছেন না। নিজের শরীরের অবস্থা একেবারে যে রতনবাবুর থেকে লুকিয়ে রাখতে পারবো সেরকম আশা দেখলাম না। সেই কারণেই ওনাকে বললাম, হ্যাঁ, শরীরটা একটু ম্যাজম্যাজ করছে, মাথাটাও খুব ভার হয়ে আছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে। সে তো বটেই, তবুও আপনি প্রাণে বেঁচে গেছেন, এই ঢের। অন্য কেউ হলে তো এতক্ষণে। রতনলাল বাবু কথাটা অসম্পূর্ণ রেখেই থেমে গেলেন, কিন্তু আমি বুঝতে পারলাম উনি একটা বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইলেন। তাই তখনই ওনাকে পাকড়াও করে বললাম, দাঁড়ান দাঁড়ান, কেন বলুন তো রতনবাবু, কি এমন হয়েছে? আরে বাবা, আপনি সন্ধ্যের পরে ওই বাগানের দোল্লার দিকে গিয়েছিলেন না? সেই কথাই তো বলছি। ওখানে এর আগে সন্ধ্যের পর যারা গিয়েছেন তারা কেউ বেঁচে ফেরেননি। আপনি নেহাত তান্ত্রিক মানুষ, নানা রকমের ক্রিয়াকর্ম করেন, তাই ওরা আপনাকে একেবারে শেষ করে দিতে পারেনি। তবে এই যে দেখছেন শরীর খারাপ, এটুকু আপনাকে মেনে নিতেই হবে। আমার রতনলাল বাবুর কথায় বেশ সন্দেহ হওয়ায় তাকে চেপে ধরলাম। বললাম, রতনলাল বাবু, আমার মনে হচ্ছে আপনি এখানকার ব্যাপারে অনেক কিছুই জানেন, যেটা আমি এখনো জানি না। আর জমিদার বাবুর জ্যাঠামশাইয়ের ওই বন্ধ ঘরের রহস্য সমাধানে সেটা আমার খুব কাজে লাগবে। আপনি দয়া করে কি জানেন সেটা আমাকে খুলে বলুন তো। এসব বড় লোকদের বাড়ির ব্যাপার স্যাপারের মধ্যে
যত কম থাকা যায় ততই মঙ্গল তান্ত্রিক ঠাকুর। এই সমস্ত পুরনো রাজবাড়ির ভিতর যে কত অজানা রহস্য লুকিয়ে আছে তার কতটুকুই বা আমরা জানি। আর এই যে আমাদের পদ্মজামা হঠাৎ করে হারিয়ে গেলেন, সেটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়, এর আগেও ঘটেছে। কিন্তু আমি জানি জমিদার বাবু সে কথা আপনাকে বলেন। পদ্মজা ছাড়াও আরো কেউ এখানে হারিয়ে গেছে, কিন্তু কে সে? কি আবার খুদ জমিদার বাবু ছেলে। জমিদার বাবুর নিজের ছেলে? কই, উনি আমাকে তো সে কথা বলেননি। হ্যাঁ জানি, কিন্তু উনি কাউকেই নিজের ছেলের কথা বলেন না। আসলে ওনার ছেলে স্বাভাবিক ছিল নাকি না? স্বাভাবিক ছিল না মানে? ছেলেটি জন্মাবার পর থেকে মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিল। প্রথম প্রথম বোঝা যায়নি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারা যায় ছেলেটির চিন্তা শক্তির বিকাশ আর 5টা বাচ্চার মতো নয়। যখন সেই ছেলের বয়স প্রায় বছর 5 তখন সে একেবারে অবুঝের মতো আচরণ করত। হামাগুড়ি দিতে শুরু করার পর থেকেই, মানে ওর যখন বয়স ধরুন 10 মাস, তখন থেকে এই ছেলে শুধুমাত্র ওই জ্যাঠামশাইয়ের বন্ধ ঘরের দরজার দিকে তাকিয়ে তারস্বরে কাঁদত। একমাত্র ওই ঘরের দরজার বাইরে বসিয়ে রাখলেই সে শান্ত থাকত, আর কখনো সুযোগ পেলেই ওই দরজার কাছে ছুটে চলে যেত আর দরজায় চাপড় মেরে মেরে কাঁদত। কিন্তু বাড়িতে তাকে দেখভাল করার জন্য কেউ ছিল না, বিশেষ করে সরোজিনী দেবী। তিনি তো ওই বাচ্চাটির মা। না না, ছেলেটি মানসিকভাবে বিকারগ্রস্ত জানার পর থেকেই কেউই তাকে খুব একটা দেখাশোনা করত না। তবে হ্যাঁ, একমাত্র পদ্মজামা ও সব সময়ের সঙ্গী। ছেলেটি সারাদিন পদ্মজামার কাছেই থাকত, আর জমিদার বাবু সবাইকে বলে বেড়ান পদ্মজামাকে নাকি ওনারা নিজের মেয়ের মতো স্নেহ করতেন। আদর সেরকম একদমই নয়। পদ্মজামাকে ওনারা শুধুমাত্র রেখেছিলেন ওনার ছেলের দেখভাল করার জন্য। আর ছেলে যেহেতু বন্ধ দরজার দিকে বারবার ছুটে যেত, তাই পদ্মজারও খুব কৌতূহল ছিল এই ঘরের ভিতরে কি আছে তা জানার জন্য। হ্যাঁ, জমিদার বাবু সে কথা আমাকে বলেছেন। ওই ঘরের ভিতরে কি আছে তা জানার জন্য পদ্মজাই নাকি ওনাকে বলেছিল। কিন্তু তার মূল কারণ যে ওনার নিজের সন্তান, সে কথা তো বলেননি। তবে আর বলছি কি, উনি কাউকে এই আসল সত্যি কথাটা বলেননি। নিজের সন্তানের কথা সম্পূর্ণ চেপে গিয়ে পদ্মজার প্রতি একটা কৃত্রিম বাৎসল্যের গল্প উনি সবাইকে বলেন। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি যে বললেন জমিদার বাবুর সেই মানসিক বিকারগ্রস্ত ছেলেটি ছিল, সে এখন কোথায়? জানি না তান্ত্রিক ঠাকুর, তবে সবাই বিশ্বাস করে ছেলেটি নাকি ওই ঘরের ভিতরে ঢুকে গিয়েছে আর বেরিয়ে আসেনি। ছেলেটির বয়স যখন ওই বছর 6 মতো, তখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে পদ্মজাও কখন ওর ওই বিছানার পাশে ঘুমিয়ে পড়ে, যেটা কেউ বুঝতে পারেনি। আর মাঝরাতের দিকে সেই ছেলের ঘুম ভাঙলে সে একা একা উঠে নিজের বিছানা থেকে নেমে গিয়ে এগিয়ে যায় জ্যাঠামশাইয়ের ঘরের দিকে। জমিদার বাড়িতে তখন সবাই গভীর ঘুমে, কিন্তু হঠাৎ করে পাশে বাচ্চাটার উপস্থিতি নেই বুঝতে পেরে চমকে উঠে পদ্মজা ছুটে বেরিয়ে আসে ঘর থেকে। ওইদিকে সেই ছেলে ততক্ষণে জ্যাঠামশাইয়ের ঘরের দৌড়গোড়ায় পৌঁছে গেছে, আর পদ্মজা দেখতে পায় ঘরের সামনে একজন অসামান্য রূপবতী নারী বসে সেই বাচ্চাটার সঙ্গে খেলছে। আর সেই অদ্ভুত বাচ্চাটাও একদম স্বাভাবিকভাবে সেই মহিলার প্রতিটি কথার উত্তর দিচ্ছে। কিন্তু ব্যাপারটা একেবারে স্বাভাবিক নয় বুঝতে পেরে পদ্মজা চিৎকার করে উঠল। সেই বাচ্চাটি এবং সেই রূপবতী নারী হঠাৎ করেই চমকে ওঠে, আর তখনই সেই মহিলা বাচ্চাটিকে নিজের 2 হাতে ধরে ওই ঘরের ভেতর ঢুকে যায়।
অথচ ঘরের দরজা তখন বাইরে থেকে পুরো বন্ধ। পুরো ব্যাপারটা ঘটতে দেখে পদ্মজা ছুটে এসে দরজার উপর আছড়ে পড়লেও ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। ঘরের বন্ধ দরজা যেমন ছিল সেরকম রয়ে গেলেও জমিদার বাবুর সন্তান আর তখন নেই। সেই মায়াবিনী নারী ওকে তার সঙ্গে নিয়ে চলে গেছেন। ধীরে ধীরে পরের দিন সকালে ঘটনাটা জমিদার বাড়িতে চাউর হয়ে গেল। সকলে সেই ভয়ঙ্কর ঘটনার কথা জানতে পারি তখনই। সত্যি বলতে কি, তখন আমরা পদ্মজা মায়ের কথা কেউই বিশ্বাস করিনি, কিন্তু পদ্মজামাকে যতদূর চিনতাম সে তো মিথ্যে কথা বলার মানুষ নয়। কিন্তু সাথে সাথে এ কথা সঠিক, গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও কোথাও আমরা জমিদার বাবুর ছেলেকে খুঁজে পাই না। তাই সবকিছু হিসেব করে পদ্মজা মায়ের কথা বিশ্বাস করে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকে না। তবে এ ঘটনার পর থেকে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও পদ্মজা মার স্বাভাবিক হতে পারে না। আমরা দেখেছি তারপর থেকে সারাদিন ওই বন্ধ দরজার সামনে বসে চোখে জল ফেলত। আর যেহেতু ওই ছেলেটার দেখভালের দায়িত্ব পদ্মজার উপরে ছিল, তাই সেদিনের ঘটনার পর থেকে ওর প্রতি এই বাড়ির লোকেরা কি ব্যবহার যে করতে শুরু করলো তা আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন। লোকে তো এই রকমও বলে, আসলে পদ্মজা যেহেতু এই পরিবারের কেউ ছিল না, তাই ওই বাচ্চাটার প্রতি কোনো আন্তরিক টান তার ছিল না। সে যা করেছে সবকিছু তার অভিনয়, আর সে এই সবই নাকি করেছে জমিদার বাবুর সম্পত্তি দখল করবে বলে। অথচ বিশ্বাস করুন তান্ত্রিক ঠাকুর, আমরা যারা সামনে থেকে ওদের দেখেছি তারা সকলেই জানি পদ্মজার ব্যবহারে কোনো অভিনয় ছিল না। সে যা করেছে মন থেকেই করেছে। আর আমার স্বীকার করে নিতে কোনো বাধা নেই, ওই পরিবারে জমিদার বাবুর ছেলেকে কেউ যদি মন থেকে ভালোবেসে থাকে তবে সে ওই পদ্মজাই। সেটা ও নিজের মা সরোজিনী দেবীর থেকেও বেশি। কিন্তু বাবু, আপনি তো জানেনই এসব কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু জমিদার বাবু তো বললেন পদ্মজা নিজেও নাকি ওই জ্যাঠামশাইয়ের ঘরেই অন্তর্হিত হয়ে গিয়েছে, আর ওনার স্ত্রী সরোজিনী দেবীও সেই কথাই সমর্থন করলেন। তাহলে সেটা কি সত্যি নয়? না, ওনারা এই কথাটা মিথ্যা বলেননি বটে, তবে কি জানেন তো তান্ত্রিক ঠাকুর, ওনার ছেলে সেই অদ্ভুত অন্তর্ধানের পর থেকে সাধু সন্ত তান্ত্রিক গুণিন কেউ তো কম এলো না, কিন্তু রহস্যের সমাধান সেভাবে কিছু হলো না। বরং তারা সকলেই ভয়ঙ্করভাবে প্রাণ হারালেন। নতুবা পরের দিন ভোর হওয়ার সাথে সাথেই এই রাজবাড়ি ছেড়ে সেই যে চলে গেলেন, আর তাদের কেউ টিকিটিও খুঁজে পেলেন না। এখন আপনি এসেছেন, আজ রাতটা আপনার কেমন কাটে? এর আগে যতজনে এসেছেন তারা কেউ জল মাপতে পারলেন না। আপনি দেখুন। রতনলাল বাবুর কথায় আমার সেখানে যাওয়া নিয়ে বেশ বিদ্রুপ মেশানো একটা প্রশ্ন চিহ্ন অনুভব করতে পারলাম। তবে ওনার কথা থেকে একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেল, সেই দিন রাত্রে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। আর সেটার কারণেই এর আগে যারাই সেখানে এসেছেন তারা হয় মারা গেছেন আর নয় রাজবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। আর এই রকমই একটা কিছু যে আমার সাথেও ঘটতে চলেছে তারই পূর্বাভাস বুঝতে পারলাম আমার শারীরিক অবস্থার অবনতি দেখেই। কয়েক ঘন্টা আগেও আমি সম্পূর্ণ সুস্থ মানুষ থাকলেও বাগান থেকে ঘুরে আসার পর শরীরটা যেন ভীষণ খারাপ অনুভব করতে লাগলাম। তবে রতনবাবুর বলা শেষ কথাটা আমার মাথাটা পুরো ঘুরিয়ে দিল। আবার ঘর থেকে বেরিয়ে যেতে যেতে হঠাৎ করেই উনি বললেন, মা মাতঙ্গীর অভিশাপ বাবা, এ কি আর খণ্ডন করা যায়? মা মাতঙ্গী মানে? তিনি তো 10 মহাবিদ্যার মধ্যে অন্যতম তান্ত্রিক পূজ্য দেবী, কিন্তু এই জমিদার বংশের সঙ্গে সেই দেবীর কি সম্পর্ক? রতনলাল বাবুকে সেই কথা জিজ্ঞেস করতেই উনি বললেন, কেন,
জমিদার বাবু এত কথা বললেন আর আসল কথাটা বলেননি। কিন্তু আমার সম্পূর্ণ ব্যাপারটা জানা প্রয়োজন, না হলে বাকিদের মতো আমিও এই সমস্যার সমাধান করতে পারবো না। তাই আপনি দয়া করে আমাকে সম্পূর্ণ ব্যাপারটা বলুন। দেখুন তান্ত্রিক ঠাকুর, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ সত্যি সত্যি বিদ্যমান আছে। তাই আপনি হয়তো পারবেন এই সমস্যার সমাধান করতে, আর সেই কারণেই আমি ব্যাপারটা আপনাকে বলার চেষ্টা করছি। তবে আমি যতটুকু জানি ততটুকুই বলতে পারবো, কারণ এসব তো অনেক আগেকার দিনের কথা, সবটাই আমার কানে শোনা। আর আপনি তো শুনেইছেন, ইচ্ছা করেই সেই সময়কার ঘটে যাওয়া ঘটনাগুলোকে ধামা চাপা দিয়ে দিয়েছিলেন জমিদার বাবুর দাদু মৃগাঙ্গশেখর বাবু। তাই খুব সামান্যই আমি জানি। আমি যতদূর জানি, জমিদার বাবু জ্যাঠাইমা ওনার ঘরে কিছু একটা তান্ত্রিক সাধনা করতেন ওনার স্বামীকে ইংরেজ সরকারের ভ্রুকুটি থেকে রক্ষা করার জন্য। স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র অনুশীলনের পাশাপাশি এই তান্ত্রিক ক্রিয়ার শিক্ষাও ওনাকে দিয়েছে। সেই সময় অনেক লোক নাকি বিশ্বাস করত গুরুদেব সচ্চিদানন্দ মহারাজ নিজের এবং নিজের অনুগামীদের ইংরেজ পুলিশদের হাত থেকে রক্ষা করার জন্য নানা তান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করতেন। তাই অনেকবার তাকে পুলিশ হাতিয়ে পেয়েও শেষ পর্যন্ত ধরতে পারেনি। কোনো এক অলৌকিক মায়া শক্তিতে তিনি পুলিশের হাত থেকে বের হয়ে যেতেন। আর সবাই জানে উনি ছিলেন 10 মহাবিদ্যার অন্যতম দেবী মাতঙ্গীর উপাসক। দেবীর সাধনা করেই উনি অনেক অলৌকিক শক্তি হস্তগত করেছিলেন, আর সেগুলোই তিনি শিখিয়েছিলেন জমিদার বাবু জ্যাঠাইমা বিজয়া সুন্দরী দেবীকে। উনি ওনার অর্জিত জ্ঞান দিয়ে কোনো একজন মানুষের চারপাশে এমন একটা রক্ষা বলয় তৈরি করে দিতে পারতেন যেটা অন্য কেউ ভেদ করতে পারত না। কিন্তু আমি তো শুনেছি জমিদার বাবুর জ্যাঠাইমার ওপর এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে অনেক শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছিল। তবে সেক্ষেত্রে উনি নিজেকে রক্ষা করেননি কেন? এ কথা গ্রামের অনেকেই ভাবত, কিন্তু লোকমুখে এটা প্রচারিত হয় যে ওনার গুরু সচ্চিদানন্দ মহারাজ ওনাকে বলেছিলেন ওনার অর্জিত তপবলে শুধুমাত্র উনি একজনকেই রক্ষা করতে পারবেন, আর নিজের স্বামীর প্রতি ভালোবাসা এবং দেশ মাতৃকার প্রতি নিজের ভক্তিভাব এবং সমর্পণ থেকে উনি ওনার শক্তির সবটুকু ব্যয় করে দেন ওনার স্বামী অমলেন্দু রায়চৌধুরীর রক্ষার কাজে। শোনা যায় অমলেন্দু বাবু নাকি তার ঘনিষ্ঠ মহলে বেশ কয়েকবার এই কথা বলেছিলেন। ইংরেজদের সঙ্গে সশস্ত্র লড়াইয়ে অবতীর্ণ হওয়ার পর উনি বেশ কয়েকবার উপলব্ধি করেছিলেন ওনার মৃত্যু কিংবা নিদেন পক্ষে ধরা পড়ে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে ওনাকে রক্ষা করার জন্য যেখানে একজন ঘোর কৃষ্ণবর্ণা নারী মূর্তিকে উনি দেখেছিলেন, যিনি তার হাতে ধরা খড়গের আঘাতে সমগ্র ইংরেজ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়ে অমলেন্দু বাবুকে রক্ষা করেছেন। কিন্তু সেই কৃষ্ণবর্ণা নারী কে, তার পরিচয় উনি পাননি। আর উনি এই কথাও জানতেন না যে ওনার স্ত্রী মানে বিজয়া সুন্দরী দেবী তার অর্জিত তন্ত্রবিদ্যার প্রয়োগে মা মাতঙ্গীর আশীর্বাদ লাভ করেছেন, যিনি প্রতিনিয়ত অমলেন্দু বাবুকে রক্ষা করে চলেছেন। তার মানে জমিদার বাবুর ঠাকুমা আপনার জ্যেষ্ঠ পুত্রবধূ সম্পর্কে যে অভিযোগ করেছিলেন সেটা সত্যি? বিজয়া সুন্দরী দেবী সত্যিই তার গৃহে নানা তান্ত্রিক ক্রিয়া আচার করতেন? সে কথা আমরা কেউই নিশ্চিন্তভাবে বলতে পারি না। হবে এখনো পর্যন্ত ওই বন্ধ ঘরে যা যা ঘটেছে সেগুলোর কোনোটাই ভৌতিক বা আধিভৌতিক ঘটনা ছাড়া কিছু মনে হয়নি। তবে আগেকার কথা যদি ভুলেও যায়, যেগুলো আমরা আমাদের স্বচক্ষে দেখেছি, যেমন ধরুন জমিদার বাবুর সন্তান কিংবা তারও পরবর্তীকালে পদ্মজা মায়ের অন্তর্ধান, সবকিছুই কিন্তু ওই ঘরটাকে ঘিরেই। তাই আপনাকে আমি সাবধান করে দেব, জমিদার বাবু চিঠি পেয়ে যখন এসেছেন তখন চেষ্টা আপনাকে একটা করতে
করতেই হবে, তবে সেটা অবশ্যই নিজেকে ঝুঁকিতে না ফেলে করবেন। আচ্ছা, বাগানে একটু আগে আমি দুজন ভদ্রমহিলাকে একটা দোলনায় বসে দোল খেতে দেখেছি। এইটুকু বুঝতে পেরেছি যে তারা রক্ত মাংসের কোনো মানুষ নয়। কিন্তু তারা কে, তা কি আপনি জানেন? এবার আমার কথা শুনে রতনলাল বাবু ভয়ঙ্কর রকমের ভয় পেয়ে গেলেন। প্রায় চোখগুলো বড় বড় করে নিজের 2 হাত দিয়ে আমার মুখটা চেপে ধরতে এলেন। বুঝলাম এই ব্যাপারে কথা বলা এই বাড়িতে নিষিদ্ধ। রতনলাল বাবু 2 হাত জোর করে দুবার মাথায় আর কপালে ঠুকে বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে ঘর থেকে বের হয়ে গেলেন। ওনার কথা অস্পষ্ট যেটুকু বুঝতে পারলাম, সেটাতে মনে হলো উনি বলছেন কোনো এক ভাগ্যের দৈবচক্রে আমি এ যাত্রা প্রাণে বেঁচে গেছি, আর ওই ব্যাপারে যেন একটা কথাও আমি না বলি। অতিরিক্ত কৌতূহল আমার মৃত্যু ডেকে নিয়ে আসতে পারে। রতনলাল বাবু ঘর থেকে বের হয়ে গেলে আমি যেন একটু নিজের দিকে তাকাবার সুযোগ পেলাম। খেয়াল করে দেখলাম আমার শরীর আগের থেকে আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে। এতক্ষণ রতনলাল বাবুর সঙ্গে কথা বলায় নিজের কষ্টগুলো খেয়াল করার সময় হয়নি। তবে রতনলাল বাবুর কথা শুনে একটা সমাধান সূত্র আমি পেয়েছি, আর সেটা হলো মাতঙ্গী। জমিদার বাবু বলেছিলেন ওনার ঠাকুমা অভিযোগ করেছিলেন ওনার বড় বউ বিজয়া সুন্দরী যে পুজো আচ্চা করেন, তাতে উনি নিজে প্রসাদের থালা থেকে কিছুটা খেয়ে তারপর ওনার এঁটো খাবারটা ওনার আরাধ্যের উদ্দেশ্যে অর্পণ করেন। কথাটা ঠিক, এই জন্যেই দেবীর আরেক নাম উচ্ছিষ্ট ভোজী। তবে শুধুমাত্র এইটুকুই নয়, দেবী মাতঙ্গীর সাধনা করা কোনো সাধারণ কাজ নয়। তার পূজার পদ্ধতি এবং সিদ্ধি লাভের ক্রিয়া অত্যন্ত কঠিন। তারানাথ, তারানাথ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তারানাথ, তারানাথ। আমি তখন পরিষ্কার শুনতে পেয়েছি আমার নাম ধরে কেউ একজন ডাকছেন। গলার স্বর অত্যন্ত গম্ভীর, এবং সেটা শুনে মনে হচ্ছে সেটা যেন অনেক দূর থেকে আমার উদ্দেশ্যে ভেসে আসছে। আমি সেটা বোঝার জন্য পিছনে ঘুরতে যাবার সঙ্গে সঙ্গে সেই কণ্ঠস্বরটি আবারও বলে উঠল, তারানাথ, তুমি আমাকে দেখার চেষ্টা করো না। তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেইটা আমাকে বলো। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কে? যদি অনুগ্রহ করে আপনার পরিচয়টা আমাকে বলেন, তবে আমার ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হয়। আমি কে কিংবা কোথা থেকে এসেছি সেটা জেনে তোমার কোনো লাভ হবে না। আমি তোমাকে আজ যে কথা বলতে এসেছি সেইটা তুমি মন দিয়ে শোনো। জমিদার সূর্যপ্রতাপ তোমাকে যে কথাই বলে থাকুন না কেন, ওর আসল উদ্দেশ্য তুমি এখনো বুঝতে পারোনি। জমিদার সূর্যপ্রতাপ নিজের সন্তানের উদ্ধারের জন্য এই সব কিছু পরিকল্পনা করেছে। একজন পিতা হিসেবে নিজের সন্তানকে উদ্ধার করার এই পরিকল্পনার মধ্যে কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না। কিন্তু পাছে সমস্ত কথা শুনে তুমি ওকে সাহায্য না করে ফিরে যাও বা ওর উপরে ক্ষুব্ধ হয়ে বসো, এই ভয়ে ও সম্পূর্ণটা তোমাকে বলতে পারেনি। আর সেই কারণে আমি তোমার কাছে এসেছি। মৃগাঙ্ক শেখর যে অপরাধ করেছিল বিজয়া সুন্দরীর ওপর অত্যাচার করে, এই জন্মে ওর সেই পাপ খণ্ডন হয়েছে। বিজয়াকে আমি মা মাতঙ্গীর সিদ্ধি দান করেছিলাম। আমি আমার আশীর্বাদ দিয়ে সেই দিন বিজয়াকে রক্ষা করতে পারতাম, কিন্তু মানুষের কর্মফল ভোগ করার জন্য বিধাতা যে নিয়ম তৈরি করেছেন তার বিরুদ্ধে স্বয়ং বিধাতা নিজেও যেতে পারেন না।
ভাই মৃগাঙ্ক শেখরের চক্রান্ত এবং বিজয়ার সেই অকাল মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। আর সেই কারণেই সবকিছু চোখ মেলে তাকিয়ে দেখলেও আমি তখন বিজয়ার জন্য কিছুই করতে পারিনি। সেই রকমই মা মাতঙ্গীর নির্দেশ ছিল। আর সেই একই কর্মফল মৃগাঙ্ক শেখর ভোগ করে চলেছে সূর্য প্রতাপের ছেলে হয়ে জন্ম নিয়ে, যে বিজয়াকে একদিনও চরম অপমান করেছিল। তার কাছে জীবনের এতগুলো দিন ওকে সেবা নিতে হয়। সেই জলদ গম্ভীর কণ্ঠস্বর শুনে আমি তখন বুঝতে পেরেছি তিনি আর কেউ নন, বিজয়া সুন্দরীর গুরুদেব শ্রী সচ্চিদানন্দ মহারাজ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একজন সক্রিয় বিপ্লবী হিসেবে তার সম্পর্কে আলোচনা শোনা গেলেও তান্ত্রিক সাধন ক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা কেউই বিশেষভাবে জানে না। আসলে উনি নিজে থেকেই কাউকে কোনোদিন জানতে দেননি, শুধুমাত্র ওনার হাতে গোনা কয়েকজন অনুগামীকে শিখিয়ে গিয়েছেন ওনার নিজের অর্জিত নানা সিদ্ধ বিদ্যার ক্রিয়া, যাদের মধ্যে এই বিজয়া সুন্দরী একজন অন্যতম ব্যক্তিত্ব। আমি এই সমস্ত কথাগুলো ভাবার মাঝেই উনি আবারও বললেন, দেখো তারানাথ, জমিদার বাবুর সন্তানকে তুমি ওই ঘরের বাইরে বার করে আনতে পারবে, সেই সামর্থ্য তোমার আছে। কিন্তু এটা করতে গেলে তোমাকে বিজয়ার মনে এতদিনে ওর প্রতি যে বাৎসল্য ভাব জেগে উঠেছে তার খণ্ডন করতে হবে। বিজয়াকে মৃগাঙ্ক শেখর অত্যন্ত অত্যাচার করে হত্যা করলেও সে এখন এই সব কিছু ভুলে ওই বাচ্চাটাকে কেন্দ্র করেই বেঁচে আছে। জমিদার বাবুর জ্যাঠাইমা বিজয়া সুন্দরী দেবী এখনো বেঁচে আছেন? আপনি যে বললেন মৃগাঙ্ক শেখর তাকে হত্যা করেছিলেন। করেছিল তো, আর করেছিল বলেই তো তার প্রতি প্রতিহিংসায় বিজয়ার আত্মা মুক্তি পায়নি। যতক্ষণ না পর্যন্ত মৃগাঙ্ক শেখরের ওপর সে তার কৃতকর্মের জন্য প্রতিশোধ নিতে পারে, ততক্ষণ তার ওই বিদেহী আত্মা ওই ঘরের মধ্যেই আটকা পড়েছিল। আর প্রতিনিয়ত মা মাতঙ্গীর কাছে প্রার্থনা করে চলেছিল মৃগাঙ্ক শেখরের উপরে প্রতিশোধ নিতে পারার জন্য। কিন্তু দেবীর মহিমা বোঝার ক্ষমতা সাধারণ মানুষের কোথায়? মা মাতঙ্গী জানতে সুযোগ পেলে বিজয়ার বিদেহী আত্মা মৃগাঙ্ক শেখরকে কতটা ভয়ঙ্কর ভাবে হত্যা করবে। আর সেই কারণে মৃগাঙ্ক শেখরকে তার পরের জন্মে একজন নাবালক শিশুর অবস্থায় তিনি পৌঁছে দেন বিজয়ার হাতে, যে সম্পূর্ণভাবে অসহায়। মনের মধ্যে এত বছর ধরে পুষে রাখা রাগ মৃগাঙ্ক শেখরের পরের জন্মের সেই অবস্থা দেখে মুহূর্তে গলে জল হয়ে যায় বিজয়ার মনে। ওইটুকু একটা দুধের শিশুর উপর আর কি প্রতিশোধ নেবে সে? জীবনে যা কিছুই ঘটে যাক না কেন, ক্রোধ এবং প্রতিহিংসা যে মানুষকে তার কর্ম থেকে বিচ্যুত করে মাত্র, সেই বোধ ততক্ষণে বিজয়ার হয়েছে। আর সেই ক্রোধকে পরিত্যাগ করার জন্যই মা মাতঙ্গী ওই ছোট্ট শিশুটিকে তুলে দেন বিজয়ার প্রেতের হাতে। মুহূর্তে ওর মনের সব রাগ নিরসন হয়ে যায়। ওর মনের ভেতর জমে থাকা প্রতিশোধ স্পৃহা ভালোবাসার আনন্দ ধারায় ভেসে যায়। আর জমিদার বাবুর জ্যাঠামশাই অমলেন্দু রায়চৌধুরী, তার কি হলো? মৃগাঙ্ক শেখর বুঝেছে অমলেন্দুকে গৃহী করার যে প্রচেষ্টা সে করেছিল
নিজে ইংরেজ সরকারের চোখে ভালো থাকার জন্য সে প্রচেষ্টা তার কোনোদিনও সম্পূর্ণ হবে না। আমি অমলেন্দুকে একটা জ্বলন্ত মশালে পরিণত করেছি, যে ভারত ভূমির উপর থেকে ইংরেজ শাসন ব্যবস্থাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবার জন্য প্রস্তুত। আর সেটা বুঝতে পেরে শয়তান মৃগাঙ্ক শেখর সেদিন রাত্রে নিজের হাতে অমলেন্দুকে খুন করে, আর ওই ঘরেরই মাটির নিচে তার দেহটা পুঁতে দেয়। বিজয়াকে আগেই হত্যা করার কারণে ওর তৈরি করা রক্ষা কবচ সে সময় শিথিল হয়ে পড়েছিল। না হলে মৃগাঙ্ক শেখরের সাধ্য ছিল না অমলেন্দুর গায়ে হাত দেওয়া। কিন্তু বিধাতার পরিহাসে সেদিন সবকিছু ঠিক সেরকমই হয়েছে, যেরকমটা মৃগাঙ্ক শেখর চেয়েছিল। আর ওই বন্ধ ঘরের ভিতর বিজয়া আর অমলেন্দুর আত্মা চিরতরে আবদ্ধ হয়ে যায়। ওদের পার্থিব শরীরগুলোকে দাহ পর্যন্ত করেনি মৃগাঙ্ক। আর এই সব কিছুই সে করেছিল নিজের খ্যাতি, যশ এবং প্রতিপত্তি বৃদ্ধির জন্য। অথচ দেবী মায়ের কি অদ্ভুত বিচার, যার জন্য শত শত অভিশাপ অপেক্ষা করে থাকার কথা ছিল, তাকেই এক অবোধ শিশুরূপে মা তুলে দিলেন তার হাতে, যে তাকে সব থেকে বেশি ঘৃণা করে। কিন্তু এখনই সমস্ত ঘটনাক্রমের সময় উত্তীর্ণ হয়েছে। তোমাকে এবারে সব কিছুকে ছিন্ন করে অমলেন্দু আর বিজয়াকে মুক্তি দিতে হবে। বলো, পারবে তো? আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি নিশ্চয়ই পারব। কিন্তু মা মাতঙ্গীর সাধনা বড়ই কঠিন। যদি মা কোনোভাবে আমার ওপরে কুপিত হন, তবে যে আর রক্ষে থাকবে না। চিন্তা করো না তারা, যা কিছু ঘটে তা মায়ের ইচ্ছা মতোই ঘটে। আজ শুক্লা চতুর্দশী তিথি, দেবীর আরাধনার সব থেকে উৎকৃষ্ট তিথি এই শুক্লা চতুর্দশী। তোমাকে আজ রাতেই যা করার তা করতে হবে। এবার তুমি বলো, তুমি প্রস্তুত কিনা? বেশ, আমি প্রস্তুত। আপনি আমাকে পথ নির্দেশ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, যে দুই মহান আত্মা আমাদের দেশের স্বাধীনতার স্বার্থে এত বড় আত্মবলিদান দিয়েছেন, তাদের আত্মার মুক্তির জন্য আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করতেও পিছপা হব না। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তারানাথ। আজ রাত্রি দ্বীপ্রহরে সূর্য প্রতাপের থেকে চাবি নিয়ে ওই ঘর খোলার ব্যবস্থা করো। সেখানে ঢুকে তুমি বুঝতে পারবে তোমার পূজার আধা পদ্মজা আগে থাকতেই ব্যবস্থা করে রেখেছে। কিন্তু মনে রেখো, আজ রাত্রে চন্দ্রদেব অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, আর তার আগেই তোমাকে বিজয়া আর অমলেন্দুর মৃতদেহ ওই ঘর থেকে বের করে নিয়ে আসতে হবে। চন্দ্রদেব অনুরাধা নক্ষত্রে প্রবেশ করার মুহূর্তে সেই তার চিরতরে বন্ধ হয়ে যাবে। মনে রেখো, যদি তুমি নিজে তার মধ্যে বেরিয়ে আসতে না পারো, তবে কিন্তু তোমাকেও ঘরের ভেতর বন্ধ হয়ে থাকতে হবে তারানাথ। আচ্ছা গুরুদেব, আপনার নির্দেশ শিরোধার্য। চন্দ্রদেব অনুরাধা নক্ষত্রে প্রবেশ করার আগেই আমি আপনার কার্য সম্পূর্ণ করার চেষ্টা করব। কিন্তু গুরুদেব, পদ্মজা, তার কি হবে? তোমাকে মা মাতঙ্গী যে নির্দেশ আমায় পৌঁছে দিতে বলেছেন, আমি ঠিক সেই কাজই করেছি। এর বেশি কোনো প্রশ্নের উত্তর আমার জানা নেই তারানাথ। আমি বুঝতে পারলাম, গুরু সচ্চিদানন্দ মহারাজ সরাসরি না হলেও আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলেন। পদ্মজার ব্যাপারে নির্দিষ্ট করে উনি কিছুই বললেন না, আর আমার তখন আর সেসব দিকে খেয়ালও ছিল না। আমার মাথায় শুধু একটা ব্যাপারই ঘুরছিল, যদি সেই ঘরে সত্যিই দেবী মাতঙ্গীর অধিষ্ঠান থেকে থাকে,
তবে সেই মহাক্ষেত্রের রক্ষণাবেক্ষণ হয় কিভাবে? যেভাবে এদিন সেই ঘরের মাহাত্ম্য সাধারণ মানুষের অগোচরে রয়ে গেছে, লোকে ওই বন্ধ ঘরকে অশরীরী প্রেতের আস্তানা ভেবে বসেছে, ভবিষ্যতেও কি এইভাবেই চলবে? আর তার থেকেও বড় কথা, এত বছর অতিক্রান্ত হয়ে যাবার পর সেই দুই মৃতদেহ কি অবস্থায় আছে, আর আমি তাদের বের করে এনে কিভাবেই বা দাহ করব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তার সাথে সাথে চন্দ্রদেবের অনুরাধা নক্ষত্রে প্রবেশ করার সময়ের মধ্যে আমি যদি বের না হয়ে আসতে পারি, তবে আমাকেও সেখানে আটকে পড়তে হবে। যদিও সে ভয় আমি পাইনি, কিন্তু সেই অল্প সময়ের মধ্যে কি করে সবকিছু করব সেটা আমার মাথায় ঢুকছিল না। যাই হোক, তখনকার মতো সামান্য কিছু খেয়ে আমি ঘরে ফিরে এলাম, আর রতনলাল বাবুকে বলে জমিদার সূর্যপ্রতাপ বাবুকে খবর পাঠালাম। সেই দিন মধ্যরাতে আমি ওনার জ্যাঠামশাইয়ের বন্ধ ঘরে ঢুকতে চাই। সাথে সাথে এও বললাম আমি চেষ্টা করব ওনার সন্তানকে যাতে সুস্থ শরীরে আমি ফিরিয়ে আনতে পারি। আর তাতেই ম্যাজিকের মতো কাজ হলো। যে সন্তানের কথা জমিদার বাবু আমাকে একবারের জন্যেও বলেননি, তার কথা আমার মুখ থেকে শুনে উনি একেবারে থ হয়ে গেলেন। আর তারপর অসহায় শিশুর মতো অমন রাশভারী মানুষটা আমার দুটো পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আমাকে ক্ষমা করুন তান্ত্রিক ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করুন। আমি আমার সন্তানের কথা আপনার কাছে গোপন রেখেছিলাম। আপনি আমাকে ক্ষমা করুন তান্ত্রিক ঠাকুর। আপনি যে করেই হোক ওকে ফিরিয়ে এনে দিন। আমার সন্তান হয়তো আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক নয়, তাই ওকে আমি অনেক অবহেলা করেছি, কিন্তু ও যে চলে যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমি কি অমূল্য ধন আমি হারিয়েছি। আপনি ওকে ফিরিয়ে এনে দিন, আমি কথা দিচ্ছি। আমি আপনাকে কথা দিচ্ছি তান্ত্রিক ঠাকুর, আমি আর কখনো ওর প্রতি কোনো অবহেলা করব না। ওকে মাথায় করে রাখবো আমি। আমাদের অবহেলার কারণেই ও হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি জানি এসবই আমারই অপরাধের ফল। আপনি ওকে আমার কাছে এনে দিন তান্ত্রিক ঠাকুর। আমি আর কখনো ওর প্রতি কোনো অবহেলা করব না। আমি জমিদার বাবুকে আশ্বস্ত করে বললাম, আপনি কিচ্ছু ভাববেন না জমিদার বাবু, আর আপনার সন্তানের জন্য দুশ্চিন্তা করবেন না, সে ভালো আছে। আর আপনি যাকে আপনার অবহেলার শাস্তি ভাবছেন, সেটা আসলে আপনার দাদু শ্রীযুক্ত মৃগাঙ্ক শেখরের কৃতকর্মের ফল ভোগ মাত্র। তবে আমার বিনীত অনুরোধ, এর বেশি কোনো কিছু প্রশ্ন আপনি আমায় করবেন না, কারণ আপনার মনে আপনার পূর্বপুরুষদের প্রতি যদি সামান্য বিদ্বেষ থেকেও থাকে, তাকে ঘৃণায় পরিণত করতে আমি চাই না। আর সেই ছেলেটিকে সুরক্ষিত ফিরিয়ে আনতে পারলেই আমার শান্তি। আমার কথা শুনে জমিদার বাবু উদ্ভ্রান্তের মতো ঘোলাটে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলে আমি তাকে নিশ্চিন্তে তার ঘরে যাবার পরামর্শ দিই এবং তার থেকে ওই বন্ধ ঘরের দরজার চাবিটা চেয়ে নিই। আর সাথে সাথে ওনাকে সতর্ক করে দিই, একমাত্র আমার সম্মতি ছাড়া উনি বা ওনার স্ত্রী কেউই যেন রাত্রে ওনাদের ঘরের বাইরে পা না রাখেন। জমিদার বাবুকে দেখে মনে হলো উনি ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে সেটা আন্দাজ করলেও তখন তার মধ্যে কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। আর আমিও অপেক্ষা করতে থাকলাম রাত বাড়ার জন্য। ঠাকুরমশাই, আপনি সেদিন রাত্রে ওই বন্ধ ঘরের দরজা খুলে ভেতরে গিয়েছিলেন? সে কি গো, ঈশ্বরের নির্দেশ তো সেরকমই ছিল, তার অমান্য করি কি করে বলো তো? আমি রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমার ঘরের বাইরে একটা নূপুরের শব্দ শুনতে পাই, ঠিক যেন মনে হচ্ছিল কোনো ভদ্র মহিলা আমার ঘরের ঠিক বাইরে নূপুর পরে পায়চারি করছেন। আমি বুঝতে পারলাম আমার নির্দেশ এসে গেছে। আমি ঘর থেকে বের হয়ে সেই নূপুরের শব্দকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকলাম। আমি জানতাম আমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবার জন্যেই তিনি এসেছেন। বাইরের বাড়ি পার হয়ে পড়ল চওড়া উঠোন, আর সেটা পার হয়ে অন্দরমহলে প্রবেশ করে আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলাম।
শুধুমাত্র সেই নুপুরের শব্দ অনুসরণ করে। তারপর বারান্দা বরাবর কিছুটা হেঁটে এসে দাঁড়ালাম একটা তালা বন্ধ ঘরের সামনে। বুঝলাম এই নুপুরের শব্দ আমাকে জমিদার বাবুর জ্যাঠামশাইয়ের ঘরের সামনেই টেনে নিয়ে এসেছে। হাতে ধরা চাবিটা দরজায় একবার ছোঁয়াতেই ঘরের দরজাটা খুলে গেল। আর সত্যি বলতে কি, ভিতরে আমি যা দেখতে পেলাম তা দেখে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। ঘরের ভেতরে একটা দিব্য আলোর প্রভা চারিদিকে ছড়িয়ে রয়েছে। সেই আলোর দীপ্তির সঙ্গে আমার চোখ একটু মানিয়ে নেবার পর দেখতে পেলাম ঘরের ঠিক মাঝখানে একটা অত্যন্ত বাহারি পালঙ্ক, আর তার উপরে এক অল্প বয়সী নারী মূর্তি, ঠিক যেমনটা সরোজিনী দেবী বলেছিলেন সেই রকম, গভীর সাধনায় নিমগ্ন। শূন্যে ভাসমান সেই সাধিকার সর্বাঙ্গ থেকে সেই দিব্য আলোর জ্যোতি ছড়িয়ে পড়ছে। বুঝলাম সে আর কেউ নয়, সেই পদ্মজা। জীবনের সবকিছু সে সমর্পণ করে দিয়েছে দেবী মাতঙ্গীর সাধনায়। কিন্তু আমার হাতে সেই মুহূর্তে সময় বড় কম। আমাকে ওই 2 মৃতদেহের অংশ খুঁজে বার করে তাদেরকে দাহের ব্যবস্থা করতে হবে চন্দ্রদেব অনুরাধা নক্ষত্রে পৌঁছানোর আগেই। ঠিক সেই মুহূর্তে আমি কাকি বা জিজ্ঞাসা করব সেই মৃতদেহগুলি কোথায় আছে, আর কোথায় বা পাবো সেই চিতা যাতে ওনাদের দাহ করা সম্ভব। আমি এই সমস্ত কিছু ভাবছি, ঠিক তখনই আমার এক পরিচিত মহিলা কণ্ঠস্বর আমি শুনতে পেলাম, যে কণ্ঠ আমি শুনেছিলাম বাগানে সেই ভদ্র মহিলাদের একজনের গলায়। তারানাথ, বিজয় আর অমলেন্দুর মৃতদেহ এই পালঙ্কের নিচে লুকানো আছে। আমার আশীর্বাদে এই এত বছরেও তাতে সামান্যতম পচনও ধরেনি। তুমি সেই মৃতদেহ বার করো আর ওদের আত্মার মুক্তির ব্যবস্থা করো। আমি দেখলাম সেই যোগিনী তখনও নির্বিকারভাবে সাধনা করে চলেছেন। তার মানে উনি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন ওনার চিন্তা শক্তি দিয়ে। আর সেটা বুঝতে পেরে আমি আর বিন্দু মাত্র সময় নষ্ট না করে পালঙ্কের নিচে নিচু হয়ে দেখতে পেলাম সত্যি 2 মৃতদেহ পালঙ্কের নিচে পরপর সুন্দর করে সাজিয়ে রাখা, ঠিক যেন 2জন মানুষ পাশাপাশি ঘুমিয়ে আছেন। দেহে এতটুকুও পচন বা জীবাণুর ক্রিয়ার লেশ মাত্র আমি দেখতে পেলাম না। বুঝলাম সবটাই দেবীর কৃপা। আমি খুব সাবধানে সেই দেহ দুটোকে টেনে বার করে এনে ঘরের মাঝে শুইয়ে দিলাম। তবে আমি তখন সন্দিহান ছিলাম সেই চিতার ব্যাপারে। আর তখনই আমার মনে পড়ে গেল গুরুদেব সচ্চিদানন্দ মহারাজের বলা একটা কথা। অনেকদিন আগে ওনার ব্যাপারে শুনেছিলাম। উনি বলেছিলেন, একজন প্রকৃত ভক্তের মুক্তি শুধুমাত্র তার আরাধ্যের চরণে পৌঁছাতে পারলেই সম্ভব। সেই কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমার মাথায় বিদ্যুতের ঝলক খেলে গেল। আমি সেই মৃতদেহ দুটোকে টেনে নিয়ে এসে পদ্মজার পায়ের কাছে এনে ফেললাম, আর মাটিতে সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করে পদ্মজার উদ্দেশ্যে ওনাদের নিজের চরণে স্থান দেওয়ার কথা অনুরোধ করলাম। আর মুহূর্তেই ওনাদের শরীরে অগ্নি সংযুক্ত হলো, আর ধীরে ধীরে সেই আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ল। সমস্ত আসবাবপত্র, ঘরের ভিতরে রাখা বইপত্র, পর্দা, এমনকি আলনায় পরিপাটি করে ভাঁজ করে রাখা জামা কাপড়, সবকিছুই সেই ঘরের আগুনের গ্রাসে এসে পুড়ে ছাই হয়ে যেতে থাকলো। তারানাথ, এই সবকিছুই বহুদিন আগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধুমাত্র বিজয়ের জন্য এই সব কিছু ঠিক আগের মতো ছিল, যেমন করে ও সাজিয়ে রাখত। এই ঘর, এই বাড়ি, বাইরের বাগান, সব কিছুই আজ মিথ্যা। আর এইসব কোনো কিছুরই আজ আর প্রয়োজনীয়তা নেই। বিজয়ের সাথে সাথে এই রাজবাড়ির সবকিছুই এই মুহূর্তে শেষ হয়ে যাবে। আর একমাত্র তাহলেই বিজয়ের আত্মার মুক্তি হবে। আর এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে আগামীর জন্য নতুন এক কাহিনীর রচনা হবে। পদ্মজার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আমি দেখলাম ঘরের সবকিছু পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে।
হয়তো অনেক দিন আগেই মৃগাঙ্ক শেখরের অভিমান এবং অহংকারের আগুনে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র তার কর্মফল ভোগের জন্য সবকিছুই একটা মিথ্যা প্রতিচ্ছবি রয়ে গিয়েছিল বর্তমানের বুকে। আজ সেটারও প্রয়োজন ফুরিয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই সেই ভস্মের ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটা ছোট্ট ছেলে ছুটে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। বুঝতে পারলাম ছেলেটা বেশ ভয় পেয়ে রয়েছে, আর আমাকে ওকে নিয়ে খুব তাড়াতাড়ি সেই ঘরের বাইরে বের হয়ে যেতে হলো। শুধু পদ্মজার জন্য একবার পিছনে ফিরে তাকিয়ে দেখতেই পদ্মজা আমার উদ্দেশ্যে বলল, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না তারানাথ, এই ঘরের বাইরে বের হয়ে যাও, আর ঘরের বাইরে থেকে দরজাটা তালা বন্ধ করে দিও। সূর্যপ্রতাপকে বলো ও যেন আর কোনোদিন এই তালা খোলার চেষ্টা না করে। পদ্মজার গলার স্বর এতটাই ব্যক্তিত্বপূর্ণ ছিল যে আমি আর ওকে মুখের ওপরে কিছু বলতে পারলাম না। মাথা নিচু করে সেই ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে ঘর থেকে বের হয়ে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিই। এদিকে তো ততক্ষণে সেই ঘরের ভেতরের শব্দ শুনে জমিদার বাড়ির প্রায় সকলেই দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আমি জমিদার বাবু আর সরোজিনী দেবীর হাতে ওনাদের ছেলেকে তুলে দিতে ওনারা আনন্দে আপ্লুত হয়ে পড়লেন। এতদিন পর নিজেদের হারানো ছেলেকে খুঁজে পেয়ে ওনারা নিজেদের আনন্দাশ্রু ধরে রাখতে পারলেন না। আমি সেখান থেকে চলে আসার মুহূর্তে সরোজিনী দেবী আমাকে কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু দেখলাম জমিদার বাবু সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরলেন, কারণ আমি তাকে আগেই বলেছিলাম এই ঘরের ভেতরকার কোনো কিছু সম্পর্কে আমি তাকে আর কিছু বলবো না। উনি যেন আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা না করেন, সেই কারণেই উনি চুপ করে গেলেন। আমি তারপর আমার ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেও বাকি রাতটুকু চোখের পাতা আর এক করতে পারিনি। ভোর হলে আমি সকলের ঘুম থেকে ওঠার আগেই জমিদার বাড়ি ত্যাগ করে এই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আমরা এতক্ষণ ঠাকুরমশাইয়ের থেকে গল্পটা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আর এতক্ষণ পর ঠাকুরমশাই একটু থামতে আমি বেশ অবুঝের মতোই জিজ্ঞাসা করে বসলাম, তাহলে পদ্মজা, তার কি হলো? একবার ঈশ্বরের সান্নিধ্য যে লাভ করতে পারে সে জীবনের যে পরম সুখানুভূতি প্রাপ্ত হয় তাকে আর কোনোভাবেই আমাদের বাস্তবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায় না। আমাদের জগতের সবকিছুই তার কাছে অন্তঃসার শূন্য। বলতে পারো কতকটা সেই কারণে পদ্মজা আর সেই টুকিটাকি বিবরণ আমার আজও একেবারে প্রাণবন্তভাবে মনে আছে। ঠাকুরমশাই এতক্ষণ পর একটু থামলেন, আর আমরা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি আজও আমাদের ফিরতে এবার দেরি হয়ে গেছে। বেলা প্রায় পড়ে এলো, আর তারপর ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি পূর্বের খোলা জানালার দিকে তাকিয়ে একভাবে বাইরের দিকে চেয়ে রয়েছেন। আমরা বুঝতে পারলাম শারীরিকভাবে উনি আমাদের সঙ্গে ঘরে থাকলেও ওনার মন হয়তো এখন পৌঁছে গেছে সাধনায় রত পদ্মজার সামনে, জমিদার বাড়ির সেই বন্ধ দরজার সামনে। তাই আমরা আর সেই মুহূর্তে ঠাকুরমশাইকে কিছু না বলে বের হয়ে এলাম ওর বাড়ি থেকে। আপাতত আমরা বাড়ি যাব। তবে হ্যাঁ, এই কথা অবশ্যই বলে যাই, আবার সামনের কোনো একটা ছুটির দিন দেখে আমরা তারানাথ তান্ত্রিকের বাড়ি এসে হাজির হব এবং ওনার জীবন থেকে আরও একটা রোমহর্ষক ঘটনা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকব। আপাতত বিদায়।